একজন শক্তিশালী গোল্ডেন ড্রাগন এবং একজন সাধারণ মানুষের সন্তান নোভা। কিন্তু তার জন্মের পরই এমন কি হয় যাতে তাকে তার বাবা মার থেকে আলাদা হয়ে যেতে হয়? বিশেষ ক্ষমতার সাহায্যে ছোট্ট ড্রাগন নোভা কি পারবে তার বাবা মাকে খুঁজে বার করতে? সেই নিয়ে আজকের ভীষণ ইন্টারেস্টিং আর ভীষণ কিউট একটা ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো এই ড্রাগনের ড্রামা শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার শুরুতেই আমরা ভ্যালিয়া নামে একটি জায়গার একটি পার্কের দৃশ্য দেখতে পাই। সেখানে কিছু লোক মার্শাল আর্টস প্র্যাকটিস করছিল এবং কাছেই আমরা একজন ভুট্টা বিক্রেতাকে দেখতে পাই। সামনের সিঁড়িতেই একটি ছোট্ট কিউট বাচ্চা বসেছিল, যার নাম ছিল নোভা। এবার নোভা মনে মনে ভাবে যে আমার তো খুব খিদে পাচ্ছে, কিন্তু আন্ট মিয়া বলেছে যে আমার কাজ হয়ে গেলে তবেই আমি খেতে পারবো। আমার কাজও তো হয়ে গেছে, তাও তো আমি খেতে পারছি না। এবার নোভা পার্কে বসে ভবিষ্যৎ বা ফরচুন টেলিং করে পয়সা রোজগার করত। তার জামা কাপড় এবং চেহারা দেখেই বোঝা যাচ্ছিল যে তাকে আদর যত্নে রাখা হয় না। এবার নোভা তার আঙ্কেল ম্যাক্স এবং আন্টি মিয়ার সাথে থাকতো, যারা কিনা নোভাকে ভীষণ অত্যাচার করত, তাকে দিয়ে অর্থ উপার্জন করাতো, তাকে দিয়ে বাড়ির কাজও করাতো। এবার তখনই ভুট্টা বিক্রেতাটি বুঝতে পারে যে নোভার খিদে পেয়েছে এবং তিনি নিজে থেকে নোভাকে একটা ভুট্টা দেন। নোভা বলে যে না আঙ্কেল, এটা আমি নেব না, আমার কাছে টাকা নেই। লোকটি বলে যে কোনো ব্যাপার না, আমি তোমাকে এমনিই দিচ্ছি, তুমি নাও। নোভা তখন বলে যে ঠিক আছে, তাহলে আমি পেমেন্ট হিসাবে আপনার ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। এবার লোকটা ভাবে যে বাচ্চাই তো, ভবিষ্যৎবাণী তো আর করতে পারবে না, ঠিক আছে ও যা খুশি বলে বলুক। তিনি বলেন যে ঠিক আছে, তুমি বলো। এবার নোভা তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে বলে যে আঙ্কেল, আপনার স্ত্রীর কোমা থেকে ফেরত আসার কোনো সম্ভাবনা নেই। এবার এই কথা শুনে লোকটি তো অবাক হয়ে যায়, কারণ তার স্ত্রী সত্যিই কোমাতে ছিল। তিনি বলেন যে তুমি কি করে জানলে, ডক্টরও তো একই কথা বলেছে। নোভা বলে যে আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি আন্টিকে ঠিক করে দেব। এবং নোভা আবারও তার ক্ষমতা ব্যবহার করে এবং তার ড্র্যাগন পাওয়ারের সাহায্যে মহিলাটিকে কোমা থেকে জাগিয়ে তোলে। এবার তখনই আকাশবাণী হয় যে তুমি তোমার ক্ষমতা ব্যবহার করে ভবিতব্য বদলানোর চেষ্টা করেছো, তার শাস্তি তোমাকে পেতে হবে। এবং আকাশ থেকে বজ্রপাত শুরু হয়। কিন্তু নোভার গলায় একটা লকেট ছিল, সেখান থেকে দুটি গোল্ডেন ড্রাগন বেরিয়ে এসে নোভাকে প্রোটেক্ট করে। এবার অপরদিকে আমরা ফরবিডেন গ্লেসিয়ার হিমবাহ সংরক্ষিত একটি এলাকার দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা নোভার বাবা ইয়ানকে দেখতে পাই, যে কিনা ড্রেকো ক্ল্যানের লিডার ছিল। সে অনুভব করতে পারে যে তার রক্ত সম্পর্কের কারোর কোনো বিপদ হয়েছে। ইয়ান মনে মনে ভাবে যে কিন্তু জেন আর ওর গর্ভের সন্তান তো মারা গেছিল। এবার আমরা দেখি যেখানে ইয়ান খানিকটা বন্দি অবস্থায় ছিল। সে তখনই তার ক্ষমতা ব্যবহার করে সেই শিকড়গুলি ছিঁড়ে ফেলে এবং তার গোল্ডেন ড্রাগন রূপ ধারণ করে এবং তার মেয়েকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ভুট্টা আঙ্কেলের কাছে তখনই হসপিটাল থেকে কল আসে যে তার স্ত্রীর জ্ঞান সত্যিই ফিরে এসেছে। সেই আঙ্কেল তো নোভাকে অনেক করে ধন্যবাদ জানায়। নোভা বলে যে আঙ্কেল, আপনি ভালো মানুষ, ভালো লোকেদের সাথে সবসময় ভালোই হয়, আপনি তাড়াতাড়ি হসপিটালে যান। এবার ভুট্টা আঙ্কেল তো হসপিটালের দিকে ছুট লাগায়। তখনই সেখান দিয়ে বেন ওয়েড নামে একজন আসছিল। সে নোভাকে দেখে ভাবে যে বাবা, এইটুকু বাচ্চা এরাও আজকাল ফরচুন টেলিং করছে। নোভা তখনই বেনের আশেপাশে একটি কালো ওড়া দেখতে পায়। সে বলে যে আঙ্কেল, আপনার আজকে কিছু বিপদ হতে পারে। বেন তাকে দেখে ভাবে যে বাচ্চাটাকে আমার কেন চেনা চেনা লাগছে। সে নোভাকে বলে যে তুমি কি করে জানলে যে আমার বিপদ? নোভা তাকে বলে যে আঙ্কেল, আপনি আজ রাত 9টার সময় নল রোড দিয়ে যাবেন না। এবার বেন মনে মনে ভাবে যে আমি তো রোজ ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরি, কিন্তু সেটা বাচ্চাটা কি করে জানবে। সে বলে যে ঠিক আছে বাচ্চা, অনেক বিকাল হয়ে গেছে, এবার তুমি বাবা মার কাছে বাড়ি যাও। নোভা তখন একটু স্যাড হয়ে বলে যে আঙ্কেল, আমার তো বাবা মাই নেই, দাদু ছিল কিন্তু দাদুও মারা গেছে। এবার এই কথা শুনে বেনেরও একটু খারাপ লাগে এবং সে নোভাকে 100 টাকা দিয়ে যায়। নোভা টাকাটা নিয়ে বলে যে আঙ্কেল, এটা তো অনেক বেশি টাকা হয়ে গেল। ঠিক আছে, পরের দিন দেখা হলে আমি তোমাকে চেঞ্জ দিয়ে দেবো। এবার ততক্ষণে বেন সেখান থেকে চলে গেছিল। নোভা খেয়াল করে যে বিকালও হয়ে গেছে। সে ভাবে যে এবার তো তাকে বাড়ি গিয়ে রান্না বান্নার কাজও করতে হবে। এবার নোভা সেখান থেকে যাওয়ার পরই সেখানে স্যাম ওয়েড এবং ডেভ ওয়েড আসে, যারা কিনা নোভার মায়ের বাবা এবং ভাই। স্যাম বলে যে কি হলো, বাচ্চাটা তো এখানেই ছিল তাই না? ডেভ বলে যে হ্যাঁ বাবা,
আমাদের একজন খবর দিয়েছিল এখানে একটা বাচ্চা প্রায়ই থাকে, যাকে কিনা জেনের ছোটবেলার মতো দেখতে। জেন অর্থাৎ নোভার মা। স্যাম ভাবে যে জেনের বাচ্চা যদি বেঁচে থাকে তাহলে ওর এরকম 4-5 বছরের বয়স হওয়ার কথা। স্যাম সবাইকে পার্কের আশেপাশে খুঁজে দেখার কথা বলে। এবার নোভা তো বাড়ি ফিরে আসতেই মিয়া তাকে বলে যে কি ব্যাপার, বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? যাও তাড়াতাড়ি রান্নাঘরে রান্না বান্না সারো। এবার ছোট্ট নোভা রান্নাঘরে গিয়ে রান্নার সরঞ্জাম করতে শুরু করে। তার হাতে আমরা একাধিক ফোস্কার দাগ, ছ্যাঁকা খাওয়ার দাগ দেখতে পাই। এই ঠান্ডার মধ্যে তাকে ঠান্ডা জলে সবজি টবজি ধুয়ে রান্না করতে হতো। আসলে ম্যাক্সের বাবা নোভাকে অ্যাডপ্ট করেছিল এবং সেই গ্র্যান্ডপা নোভাকে খুবই ভালোবাসতো। তো গ্র্যান্ডপা মারা যাওয়ার পর থেকে ম্যাক্স এবং তার স্ত্রী মিয়া নোভাকে দিয়ে প্রচন্ড খাটনি করায় এবং তাকে ভীষণ অত্যাচার করে রাখে। এবার আমরা মিয়া এবং ম্যাক্সকে দেখতে পাই। মিয়া বলে যে আমাকে ব্যাংক ম্যানেজার মিস্টার হল্ট বলেছে যে এই বাড়ির কাগজপত্র আমাদের নামে বানাতে সাহায্য করতে পারবে। ম্যাক্স বলে যে তাই নাকি? মিয়া বলে যে হ্যাঁ, তোমার বাবার কি মাথা খারাপ হয়ে গেছিল যে এই আমাদের পুরো বাড়িটা একটা যে কোনো ভিখারি বাচ্চার নামে করে দিল? আসলে গ্র্যান্ডপা মারা যাওয়ার আগে এই বাড়িটা পুরোটাই নোভার নামে করে গেছিল, যাতে ম্যাক্স বা মিয়া কখনোই নোভাকে এই বাড়ি থেকে তাড়াতে না পারে। ম্যাক্স বলে যে কিন্তু মিস্টার হল্ট কি সত্যি আমাদের নামে সম্পত্তিটা করতে পারবে? মিয়া বলে যে হ্যাঁ, তাহলে আর বলছি কি, কিন্তু ওর একটা শর্ত আছে, ওর নোভাকে চাই। ম্যাক্স বলে যে নোভাকে চাই, কিন্তু কেন? মিয়া বলে যে তাতে আমাদের কি, তোমার এত কেয়ার করার কি আছে? আমি এমনিতেই ওর থেকে কিছু টাকা ধার নিয়েছি, নোভাকে দিয়ে দিলেই পুরো সম্পত্তিটা আমাদের নামে হয়ে যাবে। এবার মিয়া মিস্টার হল্টের থেকে নেওয়া টাকাগুলো গুনছিল এবং সে সেখানে দেখে যে 100 টাকা কম আছে। সে সঙ্গে সঙ্গে গিয়ে নোভাকে বলে যে নোভা, তুমি আমার ঘর থেকে টাকা চুরি করেছো, এত সাহস তোমার? আমরা দেখতে পাই সেটা আসলে মিয়ার ছেলে ববই চুরি করেছিল, কিন্তু বব সঙ্গে সঙ্গে সেটা তার বাবার পকেটে ঢুকিয়ে দেয় এবং বলে যে মা, আমি দেখেছি নোভা ওই ঘরে ঢুকেছিল, ওই নিশ্চয়ই চুরি করেছে। নোভা বলে যে কিন্তু আমি তো ঝাড় দিতে ঢুকেছিলাম। মিয়া বলে যে তাই, আমি দেখছি এক্ষুনি। এই বলে সে নোভার ব্যাগ চেক করতে শুরু করে দেয় এবং সেখানে বেনের দেওয়া সেই 100 টাকাটা পায়। সে বলে যে তাহলে এই টাকাটা তোমার ব্যাগে এলো কোত্থেকে, হ্যাঁ? এই বয়সে চুরি করতে শিখে গেছো? নোভা বলে যে না, ওই টাকাটা আমি উপার্জন করেছি। মিয়া নোভাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং বলে যে দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। বদমাইশ বব আবার তার মায়ের হাতেই একটা ঝাড়ু ধরিয়ে দেয় নোভাকে মারার জন্য। নোভার মনে পড়ে তার দাদু অর্থাৎ তাকে যে অ্যাডপ্ট করেছিল সে বলেছিল যে নোভা, তোমার কিছু বিশেষ ক্ষমতা আছে, কিন্তু এগুলো সবসময় ব্যবহার করবে না, না হলে কিন্তু দুষ্ট লোকেরা তোমার পিছনে পড়ে যাবে। সেই ভেবে নোভা তার স্পেশাল পাওয়ার ইউজ করে না এবং মিয়ার মার খেতে থাকে। এবার ম্যাক্স ছুটে এসে মিয়াকে থামায় যে ছাড়ো ছাড়ো, ওর দেহে কোথাও দাগ থাকলে মিস্টার হল্টে জবাবদিহি করতে হবে, ওকে এখন ছেড়ে দাও। ফলে তখনকার মতো মিয়া তাকে ছেড়ে দেয়। ম্যাক্স এটা জানা সত্ত্বেও যে তার ছেলেই চুরি করেছে কিছুই বলে না। এবার রাতের বেলা নোভাকে বারান্দায় শুতে দেওয়া হতো। এবার আমরা দেখতে পাই যে নোভার গলায় একটা লকেট মতো ছিল। সে কাঁদতে কাঁদতে ভাবে যে দাদু বলেছিল এই বিডটা আমাকে আমার বাবা মাকে খুঁজে পেতে সাহায্য করবে, কিন্তু ওরা কই? ওদের তো এখনো আমি খুঁজে পেলাম না। এবং সে বৃষ্টি শীতের মধ্যে কষ্ট করে গুটি-সুটি মেরে শুয়ে পড়ে। ওদিকে মিয়া জানলা খুলে ভাবে হঠাৎ আজ এত ঝড় বৃষ্টি শুরু হলো, অদ্ভুত ব্যাপার। এবং তখনই তার জানলার কাছে বাজ পড়ে এবং মিয়া তাতে হালকা করে ঝলসে যায়। অপরদিকে আমরা বেনকে দেখতে পাই। সে রোজকার মতো নল রোড দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎই তার মনে পড়ে যে নোভা তাকে বলেছিল ওই রাস্তা দিয়ে না যেতে এবং সে তখনই গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যায়। এবার বেন বাড়ি ফিরলে সেখানে আমরা স্যাম ওয়েটকে দেখতে পাই এবং আমরা বুঝতে পারি যে স্যাম আসলে বেনের বাবা, কিন্তু বেন তার বাবার বাড়িতে থাকতো না, সে তাদের থেকে আলাদা থাকতো। স্যাম বলে যে তুমি এটা কি করছো, এইভাবে জীবনযাপন করা যায়? তোমার দিদি নিখোঁজ হওয়ার পর থেকে তুমি বাড়িই ফেরোনি, এইভাবে ভবঘুরের মতো সারাদিন ঘুরে বেড়ালে হবে? বেন বলে যে দিদিকে নিয়ে কথা বলার কোনো অধিকার তোমার নেই বাবা। তুমি যদি ওকে অ্যাবর্শন করানোর জন্য জোর না করতে তাহলে ওকে বাড়ি থেকে পালাতে হতো না, আর মায়েরও ওকে খুঁজতে গিয়ে পাগুলো বিকল হয়ে যেত না। আমার দাদাদেরও এখন সব জায়গায় জেনকে খুঁজেও বেড়াতে হতো না। এই বলে বেন তার ঘরে চলে যায়। এবার বেন ফ্রেশ ফ্রেশ হয়ে এসে তার ফোনে একটা নিউজ দেখতে পায়
যে সেই দিন রাত ৯টা নাগাদ নল রোডে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে, যাতে একাধিক লোক মারা গেছে এবং বেশ কিছু লোক আহত হয়েছে। বেন বুঝতে পারে যে নোভার ভবিষ্যৎবাণীটা সত্যিই ছিল। এবার সে পরের দিন আবারও ওই পার্কে ফিরে যায়, কিন্তু সেখানে গিয়ে সে নোভাকে দেখতে পায় না। এবার সে তখনই খেয়াল করে যে দূর থেকে নোভা আসছে, কিন্তু এখন সে আর ভবিষ্যৎবাণী করছিল না। তার হাতে একটা জঞ্জাল কুড়ানোর ব্যাগ ছিল, সে এখন জঞ্জাল কুড়িয়ে উপার্জন করার চেষ্টা করছিল। এবার নোভা বেনকে দেখেই বলে যে মিস্টার কাইন্ড, আপনার চেঞ্জটা কালকে ফেরত দেওয়া হয়নি। আমার কাছে এখন পুরো টাকাটা নেই, আমি তাড়াতাড়ি রোজগার করে আপনাকে ফেরত দিয়ে দেব। বেন তাকে বলে যেটার কোনো দরকার নেই, আমি তোমাকে আরো টাকা দেব, যতই হোক তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। নোভা বলে যে না না, আমার এসব চাই না। দাদু বলতো যে অন্যের যতই থাকুক না কেন, সেটাই আমাদের কোনো অধিকার নেই। নিজের পয়সা নিজেকে পরিশ্রম করে অর্জন করতে হয়। বেন বলে যে ঠিক আছে, তুমি টাকা যখন নেবে না তাহলে চলো তোমাকে এক জায়গায় খাওয়াতে নিয়ে যাই, যতই হোক তুমি তো আমার প্রাণ বাঁচিয়েছো। এবার নোভার পেটও তখন খিদেতে ডাকছিল, কারণ মিয়া আর ম্যাক্স তো তাকে ভালো করে খেতেও দিত না। তাই জন্য সে বেনের সাথে যায়। এবার অন্যদিকে আমরা দেখতে পাই স্যামের একজন বাটলার তাকে খবর দেয় জেনের মেয়ে নোভাকে জিম নামের একজন ফরচুন টেলার অ্যাডপ্ট করেছিল। কিন্তু জিম মারা যাওয়ার পর তার পরিবারের বাকিরা নোভার ওপর অত্যাচার করে। স্যাম বলে যে এক্ষুনি গাড়ি বার করো, আমি এক্ষুনি সেখানে যাব। অন্যদিকে বেন তো নোভাকে খাওয়াতে এনেছিল। সে নোভাকে বলে যে শোনো, তুমি আমার একটা সাহায্য করতে পারবে? তোমার তো মনে হয় কিছু স্পেশাল পাওয়ার আছে, তুমি কি আমার ভাগ্য দেখে বলে দিতে পারবে যে আমার দিদি আর তার মেয়ে কোথায়? এবার বেন তো জানতো না যে নোভাই তার সেই হারিয়ে যাওয়া বঞ্চি। নোভা বলে যে আমি সেটা পারবো না, সেটা করার জন্য আমাকে তোমার দিদিকে সামনে থেকে দেখতে হবে, তাহলেই আমি কিছু করতে পারবো। এবার বেন বলে যে ও তাহলে ঠিক আছে, তুমি খাও। এবং তখনই সে নোভার হাতে সেই দাগগুলো দেখতে পায়, এবং সে সঙ্গে সঙ্গে মলম এনে নোভার হাতিয়ে দেয়। নোভা বলে যে দাদু মারা যাওয়ার পর থেকে আমার সাথে এত ভালো ব্যবহার কেউ করেনি। বেন ভাবে যে এই বাচ্চাটা এত ভালো, তবু না জানি ওকে কত কষ্ট করেই থাকতে হচ্ছে। তাহলে আমার বোনঝির যে কি অবস্থা কে জানে। এবার তখনই সে নোভার গলায় সেই লকেটটা দেখতে পায় এবং ভাবে যে এই লকেটটা তো আমার দিদিরও ছিল। এবং সে বলে যে এই লকেটটা তুমি কোথা থেকে পেয়েছো? নোভা বলে যে এটা আমার দাদু আমাকে দিয়েছে, দাদু বলেছিল এটা আমাকে প্রোটেক্ট করবে। বেন তো আবারও হতাশ হয়। নোভা বলে যে এবার আমাকে বাড়ি যেতে হবে, আমি যাই। বেন নোভাকে তার কার্ডটা দিয়ে বলে যে এটা তোমার কাছে রাখো, কখনো যদি দরকার হয় আমাকে কল করবে। এবার নোভা বাড়ি ফিরতেই দেখে যে সেখানে মিস্টার হল্ট অর্থাৎ সেই ব্যাংক ম্যানেজারটি এসে গেছে। মিয়া তাকে বলে যে নোভা তুমি বাড়ি এসে গেছো, এই যে এটা হচ্ছে মিস্টার হল্ট। মিস্টার হল্ট, এইটা নোভা। মিস্টার হল্ট নোভার হাত ধরতেই নোভা বুঝতে পারে যে মিস্টার হল্টের উদ্দেশ্য ভালো না। সে মিয়ার পিছনে লুকিয়ে পড়ে। মিয়া বলে যে লুকাচ্ছ কেন, আজ থেকে যাও, তুমি ওনার সাথেই থাকবে। নোভা বলে যে না, আমি কোথাও যাব না। মিয়া বলে যে যাবে না মানে, এই বাড়িটা এখন আমাদের, তুমি অ্যাডপ্টেড, দূর হও এখান থেকে। মিস্টার হোল্ট নোভার হাত ধরে বলে যে নোভা, আজ থেকে আমরা একসাথে থাকবো, আমি তোমার খেয়াল রাখবো, কেমন? নোভা বলে যে না, আমি থাকবো না, তুমি ভালো লোক না। এবং সে মিস্টার হল্টের হাতে কামড়ে দিয়ে পালায়। মিয়া চেঁচিয়ে উঠে বলে যে তোমার এত সাহস, এবং সে নোভাকে মারতে যায়। কিন্তু নোভা পালাতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং তার মাথা ফেটে যায়। মিয়া তখনই বলে যে তাড়াতাড়ি করো, ওর যতক্ষণ না জ্ঞান আসছে ততক্ষণের মধ্যে ওকে মিস্টার হল্টের বাড়ি পাঠিয়ে দিই। এবং তারা নোভাকে ধরে মিস্টার হল্টের গাড়িতে ওঠাতে যায়। কিন্তু তখনই নোভার লকেটের ড্রাগনগুলি তাকে প্রোটেক্ট করে এবং ওই তিনজনকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এবার নোভা উঠে দেখে যে ওই তিনজন তো প্রায় অজ্ঞান, এবং সে সঙ্গে সঙ্গে সেখান থেকে ছুটে পালায় এবং সে বেনকে কল করে ডাকে। এবার সেখানে ততক্ষণে স্যামের গাড়িও চলে আসে। স্যাম মিয়াদের বাড়িতে তার লোকজন নিয়ে প্রবেশ করে। স্যামের সাথে তার ৩ ছেলে ডেভ, নোয়া এবং উইলও ছিল। স্যাম বলে যে আমি স্যাম ওয়েড, আমি শুনেছিলাম এখানে একটা ছোট্ট বাচ্চাকে অ্যাডপ্ট করা হয়েছিল, কোথায় সে? ম্যাক্স তখন বলে ওঠে যে ওয়েড মানে, ওয়েড মানে আমাদের ভ্যালিয়াতে যে টপ 4টে পরিবার আছে তার মধ্যে যে ওয়েড সেই। মিয়া বলে যে হ্যাঁ, নোভা এত বড় লোকের নাতনি। ম্যাক্স তখনই কথা ঘুরিয়ে বলে যে আসলে নোভা আমাদের অপর এক আত্মীয়ের সাথে গ্রামের দিকে বেড়াতে গেছে, ও ফিরে এলে আমরা নিজে গিয়ে নোভাকে আপনাদের বাড়ি দিয়ে আসবো।
স্যাম বলে যে ঠিক আছে, 3 দিনের মধ্যে আমি যেন নোভাকে ফিরে পাই। এবার স্যামরা বেরিয়ে গেলেই মিয়া বলে যে ম্যাক, আমাদের টাকার গাছ তো হাতছাড়া হয়ে গেল, এবার কি হবে? ম্যাক্স বলে যে চিন্তা করো না, বাবা নোভাকে কিছু জিনিস দিয়েছিল, সেগুলো ফেরত নিতে ও নিশ্চয়ই আসবে, তখনই আমরা ওকে ধরে ফেলবো। ওদিকে স্যামও তার লোকদের বলে যে এদের দুজনের ওপর সব সময় নজর রাখবে, কারণ ওরা মিথ্যে কথা বলছে। ডেভ বলে যে বাবা, নোভার খোঁজ পাওয়া গেছে, সেই ব্যাপারে কি বেনকে কিছু জানাবো? স্যাম বলে যে না, বেনকে এখনই কিছু জানাতে হবে না, আগে আমরা নোভাকে পুরোপুরি খুঁজে পাই, তারপর ওকে জানানো যাবে। এবার অন্যদিকে আমরা দেখতে পাই যে নোভা তো বেনকেই কল করে ডেকেছিল তাকে বাঁচানোর জন্য। বেন কিছুক্ষণের মধ্যেই সেখানে আসে এবং নোভার মাথা ফেটে গেছে দেখে বলে যে তোমার এরকম কি করে হলো? নোভা বলে যে আঙ্কেল তুমি এসে গেছো, এবং এই বলেই সে অজ্ঞান হয়ে যায়। বেন তাড়াতাড়ি তাকে তার নিজের বাড়িতে নিয়ে আসে এবং তার চিকিৎসা করায়। ডক্টর বলে যে নোভার মাথার চোটটা বেশ গভীর, আর ওর শরীরে অনেক অত্যাচারের দাগ আছে, মনে হচ্ছে এগুলো অনেক পুরনো ক্ষত, ওকে হয়তো অনেক দিন ধরেই অত্যাচার করা হয়। এবার বেন নোভার হাত ধরে বলে যে তোমার বাড়ির লোকেরা কেন এমন করে তোমার সাথে? নোভা বলে যে তুমি কি আমাকে কয়েকদিন তোমার বাড়িতে থাকতে দেবে? আমি যে কোনো কাজ করতে পারি, কাপড় কাচা, রান্না করা, সবকিছু। বেন বলে যে তোমার এখানে কাজ করার কোনো দরকার নেই, এটাকে তুমি তোমার নিজের বাড়ি ভাবো। নোভা তখন বলে যে আঙ্কেল, আমার আরো একটা সাহায্য চাই, আমার দাদু আমাকে কিছু জিনিস দিয়ে গেছিল, ওগুলো আমি ফেরত আনতে চাই। ওদিকে ম্যাক্স আর মিয়া তো নোভাকে খোঁজারই চেষ্টা করছিল, এবং তখনই বেন নোভাকে নিয়ে সেখানে আসে। মিয়া বলে যে বাবা, কি শান্তি, এখনো আস্ত আছে। সে বলে যে নোভা, আমরা তোমাকে শাস্তি দিতাম যাতে তুমি ভালো বাচ্চা হও, নতুন বাড়িতে গিয়ে কিন্তু এই নিয়ে কিছু বলবে না, কেমন? এবার নতুন বাড়ি বলতে নোভা তো জানতো যে মিস্টার হল্টের বাড়ি। সে বলে যে না, আমি কোথাও যাব না, তোমরা আমাকে অন্য কারুর কাছে আর বেচতে পারবে না, আমি আঙ্কেল বেনের সাথে থাকবো। বেন বলে যে তোমাদের সাথে ওর আর কোনো সম্পর্ক নেই। মিয়া বলে যে কি, আমরা ওকে এতদিন ধরে বড় করলাম, মানুষ করলাম, আর আমাদের সাথে কোনো সম্পর্ক নেই? ম্যাক্স সঙ্গে সঙ্গে নোভাকে সরিয়ে নিতে যায়, কিন্তু বেন তাকে এক লাথি মারে। বেন বলে যে চলো নোভা, তোমার জিনিসগুলো তাড়াতাড়ি নিয়ে নেবে। ওদিকে ম্যাক্স বলে যে তাড়াতাড়ি ওয়েডদের কল করো, করে বলো যে একটা বাচ্চা পাচারকারী নোভাকে নিয়ে যাচ্ছে, ওরা আসুক, ওরাই এই ছেলেকে মজা দেখাবে। এবার অন্যদিকে নোভা তার দাদুর জিনিসগুলি নিয়ে নেয়। তারা বেরোতেই ম্যাক্স বলে যে নোভা, তুমি কিন্তু এখান থেকে কোথাও যাবে না। বেন বলে যে নোভা, তোমার চোখ আর কানটা একবার বন্ধ করো তো। এবং নোভা তার চোখ কান বন্ধ করতেই বেন আবারও ম্যাক্সকে শটান এক লাথি মারে। মিয়া তো জোরে জোরে চেঁচাতে থাকে যে বাঁচাও, আমাদের বাঁচাও, ও বাচ্চা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। সে বলে যে দাঁড়াও, এক্ষুনি ওর আসল পরিবার আসবে, তারপর তোমাকে মজা দেখাবে। বেন বলে যে আসল পরিবার, ঠিক আছে, তাহলে আমিও এখানে তাদের জন্য অপেক্ষা করব, আমিও দেখতে চাই যে ওর পরিবার কেমন। এবার বেন তো সেখানে বসে থাকে, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই সেখানে বেনের বাবা এবং ভাইয়েরাই আসে। এত নোভাকে দেখে ভীষণ খুশি হয়। স্যাম বলে যে নোভা, আমি তোমার আসল দাদু। এবার বেন তো অবাক হয়ে যায়, কারণ সে তো এতদিন এটা জানতো না যে এটাই তার বোনঝি। সে বলে যে এটা জেনের মেয়ে, বুঝতেই পারেনি। তখন তার দাদারা তাকে বলে যে আসলে নোভাকে একদমই জেনের ছোটবেলার মতো দেখতে, তাই জন্য তারা বুঝতে পেরেছিল যে এটা জেনেরই মেয়ে। কিন্তু জেন যখন ছোট ছিল, বেন তো আরো ছোট ছিল, তাই জন্য বেনের মনে নেই যে তার দিদিকে ছোটবেলায় কেমন দেখতে ছিল। তাই জন্যই বেন চিনতে পারেনি যে এটাই আসলে জেনের মেয়ে। স্যাম বলে যে নোভা, এবার তুমি বাড়ি চলো। নোভা বলে যে তুমি সত্যিই আমার দাদু তো, তোমরা আবার আমাকে কোথাও বিক্রি করে দেবে না তো? ডেভ বলে যে কেন, কেউ কি তোমাকে বিক্রি করার চেষ্টা করছিল? নোভা বলে যে হ্যাঁ তো, ওরা আমাকে বিক্রি করার চেষ্টা করছিল, কিন্তু আমি যেতে চাইনি, তাই জন্য আমাকে ওরা মেরেও ছিল। স্যাম বলে যে কি, এত সাহস আমার নাতনিকে মারা? ম্যাক্স আর মিয়া বলে যে না না, আমরা তো ওকে সবসময় আদর যত্নে রাখতাম। বেন বলে যে আদর যত্ন, তাই না? তোমরা ওকে বারান্দায় শীতের মধ্যে শুতে দাও, ওর হাতে এগুলো কিসের দাগ তাহলে, হ্যাঁ? এবার উইল ম্যাক্সকে এক খুশি মারে এবং বলে যে তোমাদের মজা দেখাচ্ছি, এবং সে তাকে এলো পাথারি মারতে থাকে। তখনই নোভা তার দাদুকে বলে যে দাদু, ওদের ছেড়ে দাও, আমি চাই না যে ববেরও আমার মতো বাবা মা না থাকুক। ফলে তারা সেইবারের মতো ম্যাক্স আর মিয়াকে ছেড়ে দেয়। এবার স্যাম তো নোভাকে নিয়ে তাদের বাড়িতে আসে, এবং স্যামদের বিশাল ম্যানশনের একাধিক কর্মচারী নোভাকে ওয়েলকাম করে,
এবং সেখানেই আমরা ওয়েডদের আরো এক ভাই শনের বউ টিনা এবং তার মেয়ে এমিকে দেখতে পাই। নোভা আসবে বলে তাদের বাড়িতে তো নানা রকম আয়োজন হচ্ছিল। টিনা ভাবে যে জেম তো একটা আতিপাতি ছেলের সাথে প্রেম করে প্রেগনেন্ট হয়ে গেল, নিজে তো মরেছে, আবার বাচ্চাটা ফিরে এসেছে। সে যাই হোক না কেন, আমার এমি ওর থেকে শত গুণে ভালো। সে বলে যে এমি, তোমার নতুন কাজিনের সাথে ভালোভাবে থাকবে কেমন। সে মনে মনে ভাবে যে নোভা তো নিশ্চয়ই গরিব কোনো জায়গায় ম্যানারলেস ভাবে বড় হয়েছে, ওর সামনে এমি থাকলে সবাই এমিকেই ভালো বলবে। কিন্তু এমি তখনই বলে যে মা, আমার ওকে একদম পছন্দ না। ও আসলে কি দাদু আর আঙ্কেলরা ওকে বেশি ভালোবাসবে? টিনা বলে যে না, কখনোই না, সবাই তোমাকেই বেশি ভালোবাসবে। এবার তখনই সবাই সেখানে নোভাকে নিয়ে আসে এবং তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। এমি বলে ওঠে যে না, তুমি আমার কাজিন না। টিনা তাকে বকে চুপ করায়। সে বলে যে এমি, তুমি নোভাকে যে গিফটটা দেবে বলেছিলে সেটা দাও। এমি তো নোভাকে খুব সুন্দর একটা দামি পুতুল গিফট করে, কিন্তু নোভার কাছে তো দামি কিছুই ছিল না। সে তার ব্যাগ থেকে একটা গুড লাক চার্ম বার করে দেয়, যেটা কিনা সে নিজের হাতে বানিয়েছিল। এবার তোমরাই আমাকে কমেন্ট করে জানাও যে একটা দামি জিনিস কি বেশি মূল্যবান, নাকি নিজের হাতে বানানো গিফট বেশি মূল্যবান? কিন্তু এমি এই গিফটটা পেয়ে বলে যে তোমার এই নোংরা জিনিস আমার চাই না, আর তোমার হাতটা কি বাজে, ফোসকা পড়া, দূরে থাকো আমার থেকে। উইল তখনই বলে যে ঠিক আছে নোভা, কোনো ব্যাপার না, তুমি ওই গিফটটা আমাকে দাও, এটা আমার খুব পছন্দ। বেন তখনই বলে ওঠে যে এটা কিন্তু ওয়েড পরিবারের বাড়ি, নোভা সত্যি ওয়েড পরিবারের সদস্য, তোমরা না। সুতরাং কাউকে যদি এখান থেকে যেতে হয় তাহলে সেটা তোমরা যাবে। টিনা তখনই বলে যে আরে না না, কি বলছোটা কি, আর এই গিফটটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। নোভা, তুমি আমাকে এই গিফটটা দাও, এটা আমি আমার কাছে রাখবো। নোভা তখন বলে যে ঠিক আছে, আমি এমিকে অন্য একটা গিফট বানিয়ে দেব। এবার স্যাম বলে যে ঠিক আছে, এবার চলো তোমাকে তোমার রুমে নিয়ে যাই। তারা চলে গেলে বেন টিনাকে বলে যে টিনা, আমরা জানি যে তুমি এখানে কি উদ্দেশ্য নিয়ে এসেছিলে। তুমি শনের স্ত্রী বলে আমরা তোমাকে আর তোমার এই অবৈধ সন্তানকে মেনে নিয়েছি, কিন্তু আজ থেকে কিন্তু সেই সব আর চলবে না। এমি বলে ওঠে যে মা, ওরা আমাকে আর পছন্দ করছে না কেন? টিনা বলে যে এমি, ওটা কোনো ব্যাপার না, নোভা তো জাস্ট ফিরেছে, তাই ওকে ওরা বেশি ভালোবাসছে। এমি বলে যে মা, ও একদম ভালো না, তুমি ওকে তাড়াতাড়ি তাড়ানোর ব্যবস্থা করো। টিনা বলে যে হ্যাঁ, আমি দেখছি কি করা যায়। এবার নোভাকে তো তার সুন্দর রুমে নিয়ে আসা হয়। নোভা বলে যে এই প্রথম আমি আমার নিজের ঘর পাবো, আর আমাকে বারান্দায় শুতে হবে না। স্যাম বলে যে এই পুরো প্রাসাদটাই তোমার, তুমি যেখানে খুশি সেখানে ঘুমোবে। ডেভ বলে যে তোমার মা জানতোই যে ওর মেয়ে হতে চলেছে, তাই তোমার জন্মের আগে থেকে তোমার দাদি এই রুমটা তোমার জন্য সাজিয়ে রেখেছিল। নোভা বলে যে কিন্তু দাদি কই? তখন তার দাদু বলে যে কাল তোমাকে দাদির সাথে দেখা করাতে নিয়ে যাব। এবার বাকি ভাইরা বেনকে দুষ্টুমি করে বলে যে কি ব্যাপার বেন, অনেক রাত তো হয়ে গেল, তুমি তোমার বাড়ি ফিরে যাবে না? বেন বলে যে ও তাই না, তাহলে ঠিক আছে, আমি নোভাকেও সাথে করে নিয়ে যাচ্ছি, যতই হোক আমি তো ওকে প্রথম খুঁজে পেয়েছিলাম তাই না? এবার বাকি মামারা তো চেঁচিয়ে ওঠে যে কি, একদম না, একদম না। বেন বলে যে ঠিক আছে, তাহলে আজ থেকে আমি এখানেই থাকবো। তার আরেক মামা নোয়া বলে যে ঠিক আছে, তাহলে আমিও এখানে আমার চাকরি শিফট করিয়ে নিচ্ছি। এবং তারা ঠিক করে যে তারা এবার থেকে সবাই মিলেমিশে এই বাড়িতেই থাকবে, এবং তারা সবাই মজা করে ডিনার করতে যায়। এবার আমরা ডিনার টেবিলের দৃশ্য দেখতে পাই। সেখানে টিনা এবং এমিও চলে আসে। স্যাম বলে যে নোভা, তোমার কি চিংড়ি মাছ পছন্দ? ঠিক আছে, আমি কিচেনে বলবো রোজ যেন তোমার জন্য চিংড়ি মাছ রান্না করে দেওয়া হয়। এবার নোভা দেখে যে এমি চুপচাপ বসে আছে, কিছু খাচ্ছে না। তাই নোভা নিজের পাত থেকে চিংড়ি মাছ এমির পাতে দেয় এবং বলে যে এমি, তুমিও খাও। কিন্তু এমি সেটা ধাক্কা মেরে ফেলে দেয় এবং বলে যে তোমার থেকে আমি কিচ্ছু খাবো না। এবার সবাই তো একটু রেগে যায় যে এটা আবার কেমন ব্যবহার। টিনা ব্যাপারটা ঢাকা দেওয়ার জন্য বলে যে আসলে চিংড়ি মাছে তো এমির অ্যালার্জি, ও খায় না, তাই জন্য ও ওরকম করেছে। কিন্তু বদমাস এমি তখনই হাত পা ছুটতে থাকে যে মা, আমিও চিংড়ি খাবো, আমিও চিংড়ি খাবো। কিন্তু বেন তখনই দুষ্টুমি করে বাটির অর্ধেক চিংড়ি নোহার পাতে দিয়ে দেয় এবং অর্ধেক নিজে নিয়ে নেয় এবং একটা চিংড়ি মাটিতে ফেলে দেয়। সে বলে যে দেখো, চিংড়ি তো আর নেই, কারোর যদি খেতে ইচ্ছে হয় তাহলে মাটি থেকে তুলে খেতে পারে। টিনা বলে যে বেন, তুমি একটা বাচ্চার সাথে এমন কেন করছো? স্যাম তখন বলে যে টিনা, শন কিছু দিনের মধ্যেই বিজনেস ট্রিপ থেকে ফিরবে, তুমি বরঞ্চ এমিকে নিয়ে বাড়ি যাও, ওকে ওয়েলকাম করার ব্যবস্থা করো।
এবার এমি তো রাগে ফুঁসতে থাকে। এবার এমি আর টিনা তো বাড়ি থেকে বের হয়ে যায়। এমি তো ভ্যা ভ্যা করে কাঁদছিল। টিনা বলে যে কেঁদো না, এর বদলা আমি ঠিকই নেব। একটা অবৈধ সন্তান সে কিনা তোমাকে কাঁদালো। এবং টিনা সেই গুডলাক চামটা ফেলে পা দিয়ে পাড়িয়ে দেয় এবং বলে যে এই নোংরা জিনিস আমি আমার কাছে রাখবো, চলো। কিন্তু সেই দৃশ্যটা নোভা দেখতে পায় এবং গিয়ে তার চামটা তুলে নেয়। দেবও সেখানে ছিল। সে দেবকে বলে যে আন্টি নিশ্চয়ই আমার গিফটটা একদমই পছন্দ করেনি, কিন্তু আমার ভয় লাগছে যে আন্টি এটা ফেলে দিল মানে আন্টি গুড লাকও ফেলে দিল। এবার তো আন্টির কিছু ছোটখাটো বিপদ হতে পারে। এবার আমরা টিনাকে দেখতে পাই, সে তার এক বান্ধবীর সাথে দেখা করতে গেছিল। সে বলে যে আমার তো ডেভের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু জেনের জন্য সেটা হলো না, তাই আমাকে শনের সাথে বিয়ে করতে হলো। এখন আবার ওর মেয়ে এসেছে আমার মেয়েকে অপমান করতে, ওদের আমি ছাড়বো না। কিন্তু তখনই সে পা পিছলে সিঁড়ি থেকে পড়ে যায় এবং তার পা ভেঙে যায়। এই খবর ডেভের কাছে যেতেই সে বলে যে নোভা তো বলেছিল যে ওর কিছু একটা বিপদ হতে পারে, আর তাই কিন্তু হলো। তাহলে কি নোভার কোনো স্পেশাল পাওয়ার আছে? বেন বলে যে হ্যাঁ, আমার সাথেও এমন ঘটেছিল। ও আমাকে নিয়ে যে ভবিষ্যৎবাণীটা করেছিল সেটা কিন্তু একদম ঠিক হয়ে গেছিল, তাই জন্যই তো আমার প্রাণ বেঁচে গেছিল। নিশ্চয়ই ওর কোনো স্পেশাল ক্ষমতা আছে। এবার অন্যদিকে উইল তো নোভাকে নাইট টাইম স্টোরি শোনাচ্ছিল। নোভা বলে যে আঙ্কেল উইল, আমার মা কেমন ছিল? এবং উইল তাকে জেনের একটা ফটো দেখায় যেখানে তার মায়ের গলাতেও সেই সেম লকেটটা ছিল। উইল বলে যে তোমার মা তোমার সাথে না থাকলেও তোমাকে কিন্তু অনেক ভালোবাসে। সে ভাবে যে জেনের প্রেগনেন্সি খুবই ডিফিকাল্ট ছিল, তাই জন্যই তার বাবা তাকে অ্যাবর্শন করার জন্য জোর করেছিল। কিন্তু জেন তাই শুনে বাড়ি থেকে পালায় এবং তখনই সে নোভার জন্ম দিতে গিয়ে মারা যায়। নোভা বলে যে আঙ্কেল উইল, আমি তো এসে গেছি, তাহলে কি আমার মাও ফিরে আসবে? উইল কিছু উত্তর দিতে পারে না। নোভা বলে যে আঙ্কেল, আমার মাও কি দাদুর মতো হেভেনে চলে গেছে? উইল ভাবে যে আসলে আমরা এতদিন ভাবতাম জেন নিখোঁজ, কিন্তু কতদিন আর নিজেদের মিথ্যে কথা বলবো। জেন বেঁচে থাকলে ও নিশ্চয়ই ওর মেয়েকে এইভাবে একা ছেড়ে দিত না। উইল বলে যে তোমার মা যেখানেই থাকুক না কেন, আমরা তোমাকে সব সময় ভালোবাসবো। নাও ঘুমিয়ে পড়ো। এবার পরদিন তারা তাদের দাদির সাথে দেখা করার জন্য একটা হসপিটালে আসে। ডক্টর বলে যে দাদি এখন স্টেবল হয়ে গেছে ঠিক, কিন্তু তার পা এখনো ঠিক হয়নি। নোভা বলে যে কিন্তু দাদির পা এমন হলো কি করে? ডেভ তখন বলে যে জেন যখন বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিল, তারপর দাদিও তাকে খোঁজার জন্য তার পিছন পিছন বেরোয়, কিন্তু তখনই তার সাথে গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং তার পা চিরকালের মতো বিকল হয়ে যায়। নোভা বলে যে চিন্তা করো না, আমি দাদিকে ঠিক করে দেব। এবার দাদি তো এখনো স্যামের উপর রাগ করে তার সাথে কথা বলতো না। দাদি মনে করতো যে জেনের নিখোঁজ হওয়ার পিছনে বাবা অর্থাৎ স্যামই দায়ী। এবার তারা কথা বলতে গেলে দাদি বলে যে চিন্তা করো না, যে না ফেরা অবধি আমি মরবো না। কিন্তু তখনই নোভা দাদিকে দাদি বলে ডাকে এবং দাদি তাকে দেখে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নোভা বলে যে তুমি কেঁদো না, আজ থেকে আমি মায়ের জায়গায় তোমার সাথে থাকবো। দাদি বলে যে তাড়াতাড়ি আমার জিনিস প্যাক করো, আমি আজকেই বাড়ি ফিরবো। এবার অন্যদিকে আমরা টিনাকে দেখতে পাই যে তার নিজের বাড়িতে ফিরে গেছিল এবং সে পা ভেঙে বসেছিল এবং সে এই রিইউনিয়নের নিউজ দেখে জ্বলতে থাকে। সে বলে যে হ্যাঁ, কান্নাকার মেয়ে, তার তো কোনো ঠিক নেই, তাকে নিয়ে এত নাচানাচি। এবার শন ততদিনে বিজনেস ট্রিপ থেকে ফিরে গেছিল। সে এই কথা শুনে বলে যে তুমি কি বলছো? টিনা বলে যে আমি ভুল কি বলছি? 20 বছর বয়সে জেন প্রেগনেন্ট হয়ে গেছিল। অসভ্য মেয়ে একটা, ওই বাচ্চাটাকে দেখলেই আমার গা জ্বলে। ওর অভিশাপেই মনে হয় আমার পাটা ভাঙলো, ওটাই অনামুখী। ওই মনে হয় ওর মাকে খেয়েছে। শন বলে যে তোমার কি মাথা খারাপ নাকি? তখনই এমি এসে বলে যে মা, বাবা তোমরা ঝগড়া করো না। শন বলে যে আমি কিছু দিনের জন্য এমিকে ওই বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, ওর এই পরিবেশে থাকা একদমই ঠিক না। এমি বলে যে না, আমি যাব না, ওখানে কেউ আমাকে ভালোবাসে না। শন বলে যে ভালোবাসে তো, তুমি সবার সাথে মেশার চেষ্টা করো, নোভার সাথে ভালো করে থাকো, সবাই তোমাকে ভালোবাসবে। তুমি ওখানে কয়েকদিন থাকো, তারপর আমি তোমাকে বেড়াতে নিয়ে যাব। শন টিনাকে বলে যে তুমি যদি শান্তিতে আমার সাথে থাকতে চাও তাহলে কিন্তু এবার থেকে মুখ সামলে কথা বলবে। এবার টিনা তার মেয়েকে বলে যে শোনো, ওখানে গিয়ে নোভার সাথে মেশার কোনো দরকার নেই, আর ওর সাথে ঝগড়াও করতে যেও না, তাহলে কিন্তু তোমাকে সবাই খারাপ ভাববে। কিন্তু এমি মনে মনে ভাবে যে দাঁড়াও,
তোমার জন্য আমার মা বাবার মধ্যে ঝগড়া হলো, আমি ওই মেয়েটাকে উচিত শিক্ষা দেব। এবার অন্যদিকে আমরা নোভাকে দেখতে পাই যে তার নতুন বিছানায় আরাম করে ঘুমাচ্ছিল। দাদি তাকে দেখতে দেখতে বলে যে নোভাকে পুরোই জেনের ছোটবেলার মতো দেখতে, তাই না? আচ্ছা, জেন কি আর বেঁচে নেই? ডেভ বলে যে দেখো, যতদিন না কোনো সঠিক খবর পাচ্ছি আমি ওর খোঁজ চালিয়ে যাব। তখনই তারা নোভার গলায় সেই লকেটটা দেখতে পায় এবং বলে যে এটা তো জেনের। এবার ডেভের মনে পড়ে যে জেন যখন প্রেগনেন্ট ছিল তার গলাতেও এই লকেটটাই ছিল এবং সেটা জল জল করছিল। জেন তখন বলেছিল যে এটা নোভার বাবা আমাকে দিয়েছে, এটা থাকলে এটা আমাকে সব রকম বিপদ থেকে রক্ষা করবে, এই বাচ্চাটার জন্ম আমাকে দিতেই হবে। এবার ডেভ দেখে যে সেই লকেটটা আবারও সেই আগের মতো গ্লো করছে। ডেভ ভাবে যেটা কি কোনো কিছুর সিগন্যাল। এবার ডেভ পরের দিন নোভাকে বলে যে নোভা, তোমার গলার এই বিডটা তো ভীষণই কুল, তুমি এটা কয়েকদিন আমাকে দেবে একটু রিসার্চ করার জন্য? এবার নোভা তো এক কথাতেই খুলে দেয়। ডেভ বলে যে তুমি যেটা আমাকে দিয়ে দিলে, আমি যদি চুরি করে নিই তাহলে? নোভা বলে যে যেটা আমার সেটা তোমারও। এবার ডেভ হাতে নিয়েই দেখে যে বিডটা ব্রাইট হয়ে জ্বলছে। এবার অপরদিকে আমরা আমাদের গল্পের ভিলেন টনিকে দেখতে পাই, যে কিনা একজন মারম্যান বা মৎস্য পুরুষ ছিল। সে বলে যে এতদিনে আমি ড্র্যাগন জাইটার খোঁজ পেয়েছি, নিশ্চয়ই ওটা কেউ নোভার গলা থেকে খুলেছে। এতদিন নোভার সাথে ছিল বলে ওটা আমি ডিটেক্ট করতে পারিনি। সে তার সাগরেদ লিয়ামকে বলে যে এক্ষুনি যাও আর জেনের মেয়ে আর তার গলার ওই লোকেটটা এখানে নিয়ে আসো। এবার অন্যদিকে ডেভ ভাবে যে এই নেকলেসটার সাথে জেনের নিখোঁজ হওয়ার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। জেন 3 মাসের জন্য হঠাৎই গায়েব হয়ে গেছিল, তারপরেও এই লকেটটা পরে ফিরে এলো। আর তারপর যখন ও দ্বিতীয়বারের জন্য নিখোঁজ হলো আর ফিরে গেল না। কিন্তু আমি কি বেশি ভাবছি? নোয়া তখন বলে যে না, বেশি ভাবছো না, এই বিটটার একটা ভীষণ স্ট্রং এনার্জি আছে। আমি অনেক চেষ্টা করেও এটা কোনো ভাবটা করতে পারিনি বা এটা খুলে দেখতে পারিনি। আমি বুঝতে পারছি না যে এই জিনিসটা কি। ডেভ বলে যে এটা নিশ্চয় নোভার বাবার কোনো জিনিস, হয়তো নোভার এই স্পেশাল পাওয়ারগুলো সে তার বাবার থেকে পেয়েছে। এবার ডেভ নোভাকে তার লকেটটা ফেরত দিতে আসে এবং দেখে যে নোভা কাগজে কিছু লিখছে। ডেভ বলে যে এগুলো তুমি কি করছো? নোভা বলে যে আমি তালিসমান বানাচ্ছি, অর্থাৎ তাবিজ মতো। দাদির পা ঠিক করার জন্য আমি এটা বানাচ্ছি, এটা খেলে দাদি ঠিক হয়ে যাবে। এবার অপর দিকে আমরা ইয়ানকে দেখতে পাই, অর্থাৎ নোভার বাবাকে। সে প্রচন্ড দুর্বল অবস্থায় ছিল এবং সে তার ক্ষমতা ব্যবহার করে নোভার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। তার সহকারী ওয়েন তাকে বলে যে এখন ক্ষমতা ব্যবহার করার কি দরকার, আপনি তো লকেটের অস্তিত্ব দেখেই বুঝে গেছেন যে আপনার মেয়ে ভালো আছে। তাহলে ইয়ান বলে যে না, জেন আর নোভা আমার জন্য এত বছর অপেক্ষা করেছে আর আমি ওদের অপেক্ষা করতে দেব না। এবার ওইদিকে নোভা তার দাদির জন্য স্যুপ বানায় এবং তাতে তার নিজের লেখা সেই তালিসমানটি দিয়ে দেয় এবং নিজের এক ফোঁটা রক্ত সেই স্যুপে মিশিয়ে দেয়। সেই স্যুপটা তার দাদিকে দিয়ে বলে যে দাদি খেয়ে নাও, এটা খেলে তোমার পা ঠিক হয়ে যাবে। তখনই এমি এসে বলে যে দাদি এটা খেও না, এটাতে ও আজে বাজে জিনিস মিশিয়েছে, এটা খেলে তোমার ক্ষতি হবে, এটাতে বিষ আছে। কথা বিশ্বাস না হলে ওকেই জিজ্ঞাসা করে দেখো। ডেভ বলে যে নোভা, আমার বিশ্বাস যে তুমি কখনোই এমন করবে না, কি হয়েছে সেটা আমাকে খুলে বলো। নোভা তখন বলে যে আসলে আমি দাদির পা ঠিক করার জন্য ওতে আমার এক ফোঁটা রক্ত মিশিয়েছিলাম। আমার রক্ত ভীষণ পাওয়ারফুল, দাদি তাড়াতাড়ি সেরে যাবে। দাদি বলে যে তোমার রক্ত, তোমার হাতে এরকম কাটার দাগ কেন, তোমার লাগেনি তো? বোকা মেয়ে, এমন কেউ করে? নোভা বলে দাদি আমার লাগেনি, আমি সত্যি বলছি, তুমি স্যুপটা খাও তাহলেই সেরে যাবে। দাদি বলে যে আমার পা ঠিক হোক না হোক, তুমি যে আমাকে স্যুপ বানিয়ে দিয়েছো আমি এতেই খুশি। এবং দাদি সেই স্যুপটা খায়। কিন্তু স্যুপ খাওয়ার সাথে সাথেই দাদি বুঝতে পারে যে তার শরীরে সে বল ফিরে পাচ্ছে এবং তার এতদিনের বিকল হয়ে যাওয়া পা নোভার ক্ষমতার সাহায্যে আবার সচল হয়ে ওঠে এবং এত বছর পর দাদিমা আবার উঠে দাঁড়াতে পারে। দাদি তো প্রচন্ড খুশি হয় এবং নোভাকে জড়িয়ে ধরে এবং নোভার সব আঙ্কেলরাও ভীষণ খুশি হয়, কিন্তু এমির ভীষণ হিংসা হয়। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে নোভা নিজের মনে ব্লক নিয়ে খেলা করছিল, কিন্তু এমি সেখানে এসে লাথি মেরে ব্লকগুলি ফেলে দেয় এবং বলে যে তোমাকে আমি খেলতে দেব না। নোভা বলে যে তুমি এমনটা কেন করলে, আমার কাছে ক্ষমা চাও। এমি বলে যে চাইবো না, তুমি একটা বাজে মেয়ে, তোমার জন্য আমার বাবা মায়ের মধ্যে ঝগড়া হলো, তোমার জন্য আমাকে আর কেউ ভালোবাসে না।
তোমার বাবা-মার কোনো ঠিক নেই আর তুমি এখানে এসেছো?" নোভা বলে যে আমার মা-বাবাকে নিয়ে কিচ্ছু বলবে না এবং সে এমিকে ধাক্কা মারে। এমিও উল্টে নোভাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং বলে যে, "শোনো, আমার মা বলেছে এই বাড়িতে সবকিছু একদিন আমার হবে। তুমি এখান থেকে দূর হও।" এবং নোভা রেগে গিয়ে এমিকে কামড়ে দেয়। এবার এমি তো তাই নিয়ে সবার কাছে নালিশ করতে শুরু করে দেয় যে, "নোভা আমাকে কামড়েছে, আমাকে কামড়েছে। আমি আমার মাকে বলবো। আমার মা আমার হয়ে নোভার থেকে বদলা নেবে।" স্যাম বলে ওঠে যে, "এ কি? এইসব কথা তোমাকে কে শেখাচ্ছে?" বলতে থাকে যে, "তোমরা সবাই বাজে। তোমরা আমাকে বুলি করো। আমি এখান থেকে চলে যাব। আমি মায়ের কাছে যাব।" এবার এমি তার মায়ের কাছে গিয়ে তার মাকে দেখায় যে কিভাবে নোভা তার হাতে কামড়ে দাগ করে দিয়েছে। টিনা তো দেখেই বলে যে, "কি? ওই শয়তানটা, ওর কিনা বাবার কোনো ঠিক নেই, তোমার হাতে কামড়েছে?" শন বলে যে, "টিনা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি বারবার এমির সামনে এটা কি বলো? আর নোভার বাবা যেই হোক না কেন, সে খুনি হোক, ডাকাত হোক, ভিখারি হোক, ও জেনের মেয়ে। ওর সবচেয়ে বড় পরিচয় এইটাই।" এবার টিনা ভাবে যে জেন সবসময় সব রকম অ্যাডভান্টেজ পেয়ে এসেছে আর আমাকে ওর নিচে থাকতে হয়েছে। শন বলে যে, "তুমি এখন কি ভাবছো আমি জানি না, কিন্তু কাল এমিকে নিয়ে ওই বাড়িতে যাবে। সবার কাছে ক্ষমা চাইতে হবে।" এমি বলে যে, "না, আমি যাব না। ও অপয়া। ওর জন্য আমার মায়ের পা ভেঙেছে, আমার বাবা মার ঝগড়া হয়েছে।" টিনা তার মেয়ের মুখে চাপা দিয়ে বলে যে, "ঠিক আছে, ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে দেব, কোনো চিন্তা নেই।" এবার তারা তিনজন পরের দিন ওয়েড ম্যানশনে আসে। টিনা বলে যে কালকের ঝামেলার জন্য এমি সরি বলতে এসেছে। এবার এমি তো মুখ বেজার করে সরি বলে। টিনা বলে যে, "নোভা, তুমি কি এমিকে ক্ষমা করবে না? বাচ্চাদের মধ্যে তো ঝগড়াঝাটি হতেই থাকে। তুমি এরকম করছো কেন? এমি তো তোমাকে সরি বলেছে, বলো, তোমার ওকে সরি বলা উচিত।" নোভা বলে যে, "আমি কেন সরি বলবো? আমি তো কিছু করিনি। আমি কোনো সরি বলবো না।" টিনা বলে যে, "তুমি তো এমিকে কামড়েছো, তাহলে?" নোভা বলে যে, "কামড়েছি কারণ ও আমার মা-বাবাকে অপমান করেছে। আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে।" মিমি তখনই বলে ওঠে যে, "আমি ভুল তো কিছু বলিনি। সত্যিই তো তোমার মা-বাবার কোনো ঠিক নেই।" বেন তখনই বলে যে, "শোন, তোমার মেয়ে নোভাকে এইসব বলতে শিখলো কি করে? নিশ্চয়ই তোমরাই শিখিয়েছো। তা তোমাদের যদি এতই সমস্যা থাকে, তোমরা আমাদের সাথে আর সম্পর্ক রেখো না।" দাদি বলে যে, "যখন জেন মিসিং হয়ে গেছিল তখন থেকে তোমরা এখানে এসে থাকো। আমি তোমাদের কিছু বলিনি। কিন্তু এটা ভেবো না যে আমি বুঝিনি তোমাদের উদ্দেশ্য কি। তোমাদের সাথেই সবসময় ভালো ব্যবহার করেছি। কিন্তু আজ থেকে তোমরা নিজেদের রাস্তা নিজেরাই দেখো।" টিনা বলে যে, "না, মানে আমাদের কি দোষ?" শন বলে যে, "যথেষ্ট হয়েছে। সত্যি আমারই ভুল। আমি ওদের উচিত শিক্ষা দিতে পারিনি।" এবং সে তার মেয়ে বউকে নিয়ে সেখান থেকে চলে যায়। টিনা বলতে থাকে যে, "শন, আমি সত্যিই সরি। আমি গিয়ে ওদের কাছে ক্ষমা চাইছি।" টিনার ভয় ছিল যে এই পরিবারের সাথে তার যদি সম্পর্ক না থাকে তাহলে এত বড় সম্পত্তি তো হাতছাড়া হয়ে যাবে। শন বলে যে, "থামো তুমি, অনেক হয়েছে। তুমি কি বুঝতে পারছো না ওরা তোমাকে পছন্দ করে না?" টিনা বলে যে, "এরকমটা তোমার আর তোমার মেয়ের জন্যই হলো। এতে আমার কি দোষ ছিল?" শন বলে যে, "আমার জন্য? আমি কি করলাম? তুমি কি নিজের দোষ দেখতে পাও না? সব তোমার জন্যই হয়েছে। ঠিক আছে, কথা বাড়িয়ে লাভ নেই। আমাদের ডিভোর্স নিয়ে নেওয়াই ভালো হবে।" এবার এমি তো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে থাকে। টিনা চেঁচিয়ে ওঠে যে, "শন, তুমি আমাকে ডিভোর্স দিতে পারো না। না, এটা হতে পারে না।" শন বলে যে, "ঠিক আছে, কোর্টে আমাদের দেখা হবে।" এবং এই বলে সে চলে যায় এবং নোভা সেই সব দেখতে পায়। টিনা সঙ্গে সঙ্গে তার এক বন্ধু জ্যাকিকে কল করে এবং বলে যে নোভাকে কারা অ্যাডপ্ট করেছিল সেই খবর আমাকে এক্ষুনি জানাও। এবার এমি তো বসে বসে কাঁদছিল। তাই দেখে নোভার খারাপ লাগে এবং সে এমিকে চকলেট দিতে যায়। কিন্তু এমি চকলেটটা ফেলে দিয়ে বলে যে, "তোমার জন্য আমার মা-বাবা আমাকে ছেড়ে দিল। আমি তোমার থেকে কোনো চকলেট নেব না।" বেন তখনই চকলেটটা তুলে নিয়ে বলে যে, "নোভা, বাদ দাও ওকে। চলো আমরা পার্কে যাই।" এবার অপর দিকে আমরা দেখতে পাই ইয়ানকে। সেও নোভাকে খুঁজতে খুঁজতে সেই পার্কেই এসে হাজির হয়েছিল, যেখানে আগে নোভা বসে ফরচুন টেলিং করছিল। ইয়ান ভাবে যে এই জায়গা থেকে আমি নোভার আর কোনো ট্রেস পাচ্ছি না। এবার তখনই ইয়ান মনে মনে অতীতের কথা ভাবে যে জিন যখন প্রেগনেন্ট ছিল তখনই ইয়ান তাকে সেই লকেটটা দিয়েছিল। ইয়ান বলেছিল যে, "তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি এসে তোমাকে নিয়ে যাব।" জেন তখন বলেছিল যে, "আমার বাবা দাদা হয়তো কখনোই তোমাকে মেনে নেবে না, কিন্তু আমি আর আমার বেবি তোমার জন্য অপেক্ষা করব।" তারপরই ইয়ান চলে যায়, কিন্তু তারপর তার স্ত্রী বা সন্তানের সাথে কি হয়েছিল সেসব কিছুই ইয়ান জানতো না এবং আমরাও সেটা আস্তে আস্তে জানতে পারবো। এবার ততক্ষণে নোভা এবং বেনও সেই পার্কে আসে
এবার বেন নোভার জন্য টাঙ্গুলো কিনতে যায়। এবার তখনই নোভা দেখে যে একটা বয়স্ক লোকের হৃৎপিণ্ডে কিছু সমস্যা হয়েছে, তার স্ট্রোক মতো হয়ে গেছে, এবং কিছু লোক তাকে ঘিরে রয়েছে, কিন্তু তারা কিভাবে সাহায্য করবে তা বুঝতে পারছে না। এবার নোভা সেখানে গিয়ে সেই লোকটিকে নিজের বানানো তালিস্মানটি দেয়, এবং তার ক্ষমতার সাহায্যে লোকটি সুস্থ হয়ে ওঠে। এবং সেই দৃশ্য দেখতে পায় টনির পাঠানো লোক লিয়াম। সে বুঝতে পারে যে এটাই তার মানে জেন আর ইয়ানের মেয়ে নোভা। লিয়াম বলে যে এবার ইয়ান, তুমি আমার একটা চোখ নষ্ট করার শাস্তি পাবে। এবার বেন আর নোভা তো পার্কে খুব মজা করছিল, তারা স্লিপে চড়ছিল, দোলনায় চড়ছিল। এবার নোভা হঠাৎই একটা স্লিপে চড়তে গিয়ে একটা সবুজ জ্বলন্ত লাইট মতো দেখতে পায়, এবং সে সেটা টাচ করতেই গায়েব হয়ে যায়। অন্যদিকে বেন তো তাকে খুঁজে না পেয়ে সঙ্গে সঙ্গে তার বাবাকে ফোন করে জানায় যে নোভাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্যাম বলে যে পুরো পার্ক এক্ষুনি ক্লোজ করে দাও। এবার অন্যদিকে আমরা দেখতে পাই যে নোভা ওই গ্রিন বলটাকে টাচ করে একটা প্যারালাল ওয়ার্ল্ডে চলে গেছিল, যেখানে পার্ক তো ছিল, কিন্তু পার্কে লিয়াম ছাড়া আর অন্য কোনো ব্যক্তি ছিল না। নোভা তাকে জিজ্ঞাসা করে যে আঙ্কেল, তুমি কি এখানে আমার বেন আঙ্কেলকে দেখেছো? লিয়াম বলে যে তোমাকে আমি 3 বছর ধরে খুঁজছি। নোভা বলে যে তুমি আমাকে এতদিন ধরে খুঁজছো, কিন্তু কেন? লিয়াম বলে যে কারণ তোমাকে তোমার পাপের শাস্তি পেতে হবে। তোমার বাবা তো আমার চোখগুলো নিয়ে নিয়েছিল, তা তোমার চোখগুলোও তো খুব সুন্দর, উপড়ে দিলে কেমন লাগবে? তুই আর তোর বাবা যা করেছে তার শাস্তি দেওয়ার সময় এসে গেছে। এবং লিয়াম নোভার চোখ খুবলে দিতে যায়, কিন্তু তখনই নোভার সামনে কিছু তরোয়ালের মতো শিল্ড মাটি থেকে ওঠে, যার ফলে লিয়াম পড়ে যায়, কারণ সেখানে ততক্ষণে ইয়ান এসে গেছিল। নোভা ভাবে যে এই গোল্ডেন ড্রাগনটা আবার কে। লিয়াম বলে যে কি ইয়ান, অবাক হচ্ছ যে আমি বেঁচে গেছি? 4 বছর ধরে আমি প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে খুঁজছি, এবার তোমাকে আমি মজা দেখাবো। এই বলে সে ইয়ানের ওপর হামলা করে। ইয়ান তার ক্ষমতা ব্যবহার করে এক ঝটকায় লিয়ামকে সরিয়ে দেয়। এবার নোভা তো লাফাতে থাকে খুশিতে, গোল্ডেন ড্রাগন ওকে ভালো করে পেটাও। এবার ততক্ষণে লিয়াম সেখান থেকে পালায়। এবার ইয়ান তো নোভাকে চিনতে পারেনি। সে বলে যে যাও, তুমি তোমার মা বাবার কাছে চলে যাও, এবং সে নোভাকে রিয়েল ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়। এবার বেন ওদিকে পার্কে নোভাকে খুঁজছিল, এবং সে খুঁজতে খুঁজতে দেখে যে নোভা আবার সেখানে ফিরে এসেছে। সে বলে যে নোভা, তুমি কোথায় গেছিলে? আমার তো ভীষণ চিন্তা হচ্ছিল। নোভা তখন বেনকে বলে যে আঙ্কেল, আমাকে এক আনা লোক ধরে নিয়ে গেছিল, ও আমার চোখ খুবলে নেবে বলছিল, কিন্তু তখনই একটা গোল্ডেন ড্রাগন এসে আমাকে বাঁচায়। এবার বেন এইসব শুনে ভাবে যে নিশ্চয়ই বাচ্চার মনের কল্পনা। এবার অন্যদিকে ইয়ান তো লিয়ামকে ধরে বলে যে তুমি আর টনি অনেক দিন অনেক পাপ করেছো, তোমরা সাধারণ মানুষদের আর ড্রেকোনিয়ানদের অনেক মেরেছো, এবার তোমাদের মরতে হবে। লিয়াম তখনই বলে যে আমাকে মারলে তুমি তোমার বউকে কোনোদিন আর দেখতে পাবে না। ইয়ান বলে যে কি বললে? লিয়াম বলে যে কেন, ভুলে গেছো তোমার বাচ্চার মা? আমাকে মারলে তুমি কখনো ওকে আর দেখতে পাবে না। এবার আমরা জানতে পারি যে অতীতে কি হয়েছিল। নোভা জন্মানোর পরই লিয়াম তাদের অ্যাটাক করে। জেন তার ছোট্ট বাচ্চাকে নিয়ে পালানোর চেষ্টা করে, তখনই লিয়াম তাদের ধরে ফেলে। কিন্তু সে দেখে যে জেনের কোলে কোনো বাচ্চা নেই, সেটা আসলে একটা বাচ্চার মতো, মানে শেপ করা পুঁটলি মতো। লিয়াম বলে যে বাচ্চাটা কোথায়? জেন তখনই তার হাত কামড়ে দেয়, এবং সেটা একটা পাহাড়ের ক্লিফ মতো জায়গা ছিল, এবং জেন সেখান থেকে পড়ে যায়। পর সে বেঁচে ছিল না মরে গেছে সেটা এখনো জানা যায় না। এবার ইয়ান লিয়ামকে জিজ্ঞাসা করে যে জেন কি এখনো বেঁচে গেছে। ইয়ানের মনে পড়ে যে সে খবর পেয়েছিল যে জেন একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই জন্যই সে এতদিন ওদের খোঁজার কোনোই চেষ্টা করেনি। ইয়ান বলে যে সত্যি করে বল জেন কোথায়, কিন্তু লিয়াম তাকে ধাক্কা মেরে সেখান থেকে পালায়। তখনই ইয়ানের সহকারী ওয়েন এসে বলে যে আপনার মেয়ের খোঁজ পাওয়া গেছে, ও ওয়েড ম্যানশনে আছে। ইয়ান বলে যে এক্ষুনি চলো। এবার ওদিকে তো নোভা ঘুমাতে যাওয়ার আগে বেনকে বলছিল যে ওই গোল্ডেন ড্রাগনটাকে দেখেই আমার বুকের ভেতর কেমন একটা হচ্ছিল। বেন আঙ্কেল, আমার কি কখনো ওই ড্রাগনটার সাথে আর দেখা হবে? বেন বলে যে ও যদি এখানে আশেপাশে থাকে নিশ্চয়ই দেখা হবে, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এবার নোভা মনে মনে ভাবে যে আবারও যদি ওই ড্রাগনটার সাথে দেখা হয়, তাহলে আমিও আমার ছোট্ট ড্রাগনটা ওকে দেখাবো। এবার বেন ডেভকে বলে যে আমার সন্দেহ হচ্ছে যে নোভা যার কথা বলছে সেটাই ওর বাবা নয় তো। ডেভ বলে যে সেটা যেই হোক না কেন, নোভাকে কিন্তু আমরা কাউকে নিয়ে যেতে দেব না।
এবার পরদিন সেই লোকটি অর্থাৎ যাকে নোভা পার্কে বাঁচিয়েছিল মিস্টার অ্যান্ড্রে নোভাকে ধন্যবাদ জানানোর জন্য উপহার নিয়ে আসে। মিস্টার অ্যান্ড্রে বলে যে তোমাকে গিফটটা নিতেই হবে, কারণ আমি তোমার থেকে আরো কিছু সাহায্য চাই। আমার ছেলে 3 বছর ধরে কোমাতে আছে, হাসপাতালে বলেছে কিছুই করতে পারবে না। আমার মনে হয় একমাত্র হয়তো নোভাই জ্যানকে বাঁচাতে পারবে। স্যাম বলে যে কিন্তু অ্যান্ড্রে, আমি জানি নোভা অন্য বাচ্চাদের থেকে আলাদা স্পেশাল, কিন্তু ও তো একটা ছোট বাচ্চা। ওর আর কত ক্ষমতা যে একজনকে কোমা থেকে তুলতে পারবে? কিন্তু নোভা তখনই বলে যে হ্যাঁ আমি পারবো, এবং তারা হাসপাতালে যায়। নোভা জ্যানকে দেখে ভাবে যে আমার মনে হচ্ছে আঙ্কেলটাকে আমি চিনি, কিন্তু আমি তো ওকে কখনো দেখিনি। সে বলে যে দাদু, ও কি ঘুমাচ্ছে? অ্যান্ড্রে বলে যে হ্যাঁ, ও 3 বছর ধরে ঘুমাচ্ছে। নোভা বলে যে 3 বছর, সে তো অনেক সময়। অ্যান্ড্রে বলে যে হ্যাঁ, তুমি কি ওকে জাগাতে পারবে? না পারলেও কোনো ব্যাপার না। এবার নোভা জ্যানের হাত ধরে বলতে থাকে যে জ্যান আঙ্কেল ওঠো। তাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হয়। এবার জ্যানকে আমরা দেখতে পাই একটি জায়গায় সে বন্দি অবস্থায় ছিল, মানে বলা যেতে পারে এটা একরকম মেন্টাল স্টেট। সেখানে সে নোভার আওয়াজ শুনতে পায়। নোভা ড্রাগনটি জ্যানের আশেপাশে সেই কালো ধোঁয়া বা নেগেটিভ অরাকে তাড়িয়ে দেয় এবং জ্যানকে সেই বন্দি দশা অর্থাৎ কোমা থেকে মুক্ত করে। এবং জ্যান কোমা থেকে ওঠে। জ্যান উঠেই বলে যে তুমি কে? অ্যান্ড্রু তো নোভাকে কাঁদতে কাঁদতে ধন্যবাদ জানায় তার ছেলেকে বাঁচানোর জন্য। জ্যান বলে যে তুমি নোভা, কত বড় হয়ে গেছো। জেন তোমাকে দেখলে ভীষণ খুশি হবে। নোভা বলে যে তুমি আমার মাকে চেনো? জ্যান বলে যে আমি শুধু চিনিই না, তুমি জন্মের পর আমি প্রথম তোমাকে কোলে নিয়েছিলাম। স্যাম তো ভীষণ উত্তেজিত হয়ে পড়ে এই কথা শুনে, যে কি, তুমি জানো যে জেন কোথায়? জ্যান বলে যে সে অনেক লম্বা এক গল্প, এবং সে বলতে শুরু করে যে অতীতে কি হয়েছিল। জেন তার বাড়ি থেকে পালিয়ে জেনের কাছেই গেছিল। সে জেনকে বলে যে জেন, আমি কি ডেলিভারি হওয়া অবধি তোমার কাছে থাকতে পারি? আমি জানি তুমি হাফ ড্রাকোনিয়ান, আমার বেবিও তোমার মতোই। ওর বাবা ড্রেকো ক্ল্যানের লিডার লিডার ইয়ান। জেন বলে যে কি, ইয়ান? ও তো খুবই ইররেসপন্সিবল, তুমি ওর সাথে জড়িয়ে পড়লে কি করে? জেন বলে যে সেই সব কথা আমি পরে বলবো। কিছু লোক আমার পিছু নিয়েছে, আমাকে মারতে চায়, তুমি আমাকে আশ্রয় দাও। এবং জেন তাদের আশ্রয় দেয়। সেই রাতে জেন নোভার জন্ম দেয়। জেন বলে যে আমিও ডাক নাম দিলাম নোভা। এবার 3 মাস পর লিয়াম অর্থাৎ টনির লোকরা তাকে খুঁজতে খুঁজতে জেনের বাড়ি আসে। জেন বলে যে জেন তুমি পালাও, আমি ওদের সামলাচ্ছি। কিন্তু তারা জেনকে ঘায়েল করে। তখনই নোভা সেখানে এসে জেনকে বাঁচানোর জন্য বলে যে তোমরা আমাকে খুঁজছো তো, তাহলে আমার পিছনে এসো। এবং সেখান থেকে সে ছুটে বেরিয়ে যায়। এবার তারপরে যেটা হয়েছিল, লিয়াম যখন জেনকে ধরতে পেরেছিল তখন কিন্তু তার কোলে সেই নকল বাচ্চাটা ছিল, অর্থাৎ আমরা আগের সিনে যেটা দেখেছিলাম। এবার জেন ধাতস্থ হয়ে পড়ে সেই পাহাড়ের ওখানে গিয়ে জেন এবং নোভাকে খুঁজতে থাকে, কিন্তু সে কাউকেই পায়নি। সে কেবলমাত্র ওই নকল বাচ্চার পুতুলিটাই পেয়েছিল। আর তারপর থেকেই জেন কোমাতে চলে গেছিল এবং এই আজকে তার জ্ঞান ভাঙলো। বেন বলে যে তুমি যার কথা বলছিলে সেটা তো ইয়ান। ওই দুষ্টু লোকগুলো তার মানে ইয়ানকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু তার মধ্যে পড়ে আমার বোনকে প্রাণ হারাতে হলো, এমনকি নোভাও আজ বিপদে। জ্যান বলে যে টনি আর লিয়াম ওরা হচ্ছে মারম্যান অর্থাৎ মৎস্য পুরুষ। ওরা অন্যদের শক্তি শুষে ক্ষমতাশালী হয়। ওদের সাথে ইয়ানের ক্ল্যান অর্থাৎ ড্রেকোনিয়ানদের অনেক দিনের শত্রুতা, তাই ওরা জেন আর নোভাকে টার্গেট করেছে। বেন বলে যে ওরা এতদিন ধরে যদি খুঁজছে তাহলে খুঁজতে ওদের এতদিন কেন লেগে গেল? জ্যান বলে যে কারণ নোভার গলায় যে লকেটটা আছে সেটা হচ্ছে একটা ড্র্যাগনস আই। এটা যে পরে থাকে তার পরিচয় কোথাও পাওয়া যায় না, অর্থাৎ তাকে কোনোভাবে ট্রেস করা যায় না। বেন বুঝতে পারে যে ডেভ যখন নোভার গলা থেকে সেই লকেটটা খুলে নিয়েছিল তখনই তার মানে টনিরা ওকে ট্রেস করতে পেরেছে। জ্যান বলে যে তোমাদের সাবধানে থাকতে হবে। নোভা তাকে বলে যে জ্যান আঙ্কেল, তুমি কি জানো যে আমার বাবা কোথায়? জ্যান বলে যে সেটা আমি জানি না, কিন্তু আমি যত তাড়াতাড়ি পারছি জানার চেষ্টা করছি। এবার নোভা বাড়ি ফিরলেই এমি বলে যে নোভা, আমি সরি সবকিছুর জন্য। তুমি কি আমার মা বাবার ডিভোর্সটা আটকাতে পারবে? নোভা, তুমি এত পাওয়ারফুল, তুমি আমার মা বাবাকে এক করে দিতে পারো না? আমাকে এখন আমার বাবার সাথে থাকতে হচ্ছে, তাই জন্য আমি মাকে খুব মিস মিস করলে বাবা তখন মায়ের সাথে দেখা করাতে নিয়ে যায়। নোভা বলে যে তোমার তো তাও মিস করলে দেখা করার জন্য একটা উপায় আছে, আর আমি তো জানিই না আমার মা কোথায়। এমি বলে যে তোমার মা নেই তো, তাহলে আমার মাকে আমি তোমার সাথে শেয়ার করে নেব।
নোভা বলে যে না না, আমার তার কোনো দরকার নেই, আমার যে মা আছে সেই ভালো। বেন বলে যে তাহলে কয়েকদিন এমি এখানেই থাক। এবার নোভা তো খুশি হয়ে হাততালি দিতে থাকে যে কি মজা, আমরা রাতে একসাথে শোবো। এবার রাতের বেলা তারা দুই বোন হাত ধরাধরি করে শুয়ে থাকেন। এমি বলে যে বাড়িতে মা বাবা সবসময় ডিভোর্স নিয়ে ঝগড়া করে, তাই জন্য আমার বাড়িতে সবসময় কান্না পায়, কিন্তু তোমার সাথে থাকলে আমার কান্না করতে একটুও ইচ্ছা করে না। এবার এমি বলে যে তার জল তেষ্টা পাচ্ছে এবং নোভা তার জন্য জল আনতে যায়। এবার নোভা যেতেই সেখানে ইয়ান আসে এবং সে এমিকে দেখে নিজের সন্তান ভাবে। তখনই নোভা এসে বলে যে মিস্টার গোল্ড ড্রাগন, তুমি এখানে কি করছো? ইয়ান বলে যে আমি কোনো খারাপ লোক নই, ওই যে ওটা আমার মেয়ে। নোভা বলে যে ওটা তোমার মেয়ে, কিন্তু ওটা তো শন আঙ্কেলের মেয়ে, তাহলে ওটা তুমি কি করে হয়? ইয়ান বলে যে ওটা তোমার আঙ্কেলের মেয়ে, তাহলে আমার মেয়ে কোনটা? এবার তখনই ইয়ান প্রচন্ড দুর্বল হয়ে পড়ে এবং তার কাশির সাথে রক্ত উঠে আসে এবং সে অজ্ঞান হয়ে যায়। এবার নোভা তার কপাল ইয়ানের কপালে ঠেকায়, কিন্তু নোভার পুচকে ড্রাগন ইয়ানের ড্রাগনকে হিল করতে পারে না এবং নোভাও সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার তখনই সেখানে ওয়েন আসে এবং ইয়ানকে নিয়ে চলে যায়। এবার বেন এসে দেখে যে নোভা মাটিতে পড়ে। সে বলে যে নোভা, তুমি মাটিতে ঘুমাচ্ছ নাকি? এবার নোভা বলে যে আঙ্কেল বেন, গোল্ডেন ড্রাগনটা ঠিক আছে তো? বেন বলে যে কি বলছো? এবার নোভা আবারও দুর্বল হয়ে অজ্ঞান হয়ে যায়। বেন ভাবে যে গোল্ডেন ড্রাগনটা কে। এবার ইয়ানের জ্ঞান ফিরলে সে অনুভব করতে পারে যে তার সমস্ত ইনজুরি সেরে গেছে। সে বলে যে কাল রাতে কি হয়েছিল। ওয়েন বলে যে কালকে রাতে আমি যখন গেলাম আপনি অজ্ঞান অবস্থায় ছিলেন এবং আপনার পাশে একটা বাচ্চা অজ্ঞান অবস্থায় পড়েছিল। এবার ইয়ান বুঝতে পারে যে কেউ তাকে হিল করার চেষ্টা করেছে। সে বুঝতে পারে যে সেটাই হচ্ছে তার আসল মেয়ে। সে বলে যে চলো, এবার আমরা আবার ওয়েড ম্যানশনে যাব, কিন্তু এবার আর লুকিয়ে জানলা দিয়ে ঢুকবো না, এবার আমরা ফর্মালি ওদের সাথে দেখা করব। এবার অন্যদিকে ডেভের কাছে কল আসে যে ড্রেকো ক্ল্যানের খোঁজ পাওয়া গেছে, অর্থাৎ তারা কোথায় থাকে সেটা জানা গেছে। ডেভ বলে যে ঠিক আছে, আমরা নোভাকে নিয়ে ওর বাবাকে খুঁজতে ওখানে যাব, হয়তো ওর মাও ওখানে আছে। এবার ডেভ আর জ্যান নোভাকে নিয়ে বেরিয়ে পড়ে সেই ক্ল্যানে যাওয়ার উদ্দেশ্যে। তার কিছুক্ষণ পরে ইয়ান তাদের বাড়িতে আসে এবং সবাইকে সব কিছু খুলে বলে এবং ক্ষমা চায়। এবার জুডের মনে পড়ে যে তার মেয়ে কোনোদিন তাকে তার পার্টনারের পরিচয় জানায়নি। জুডি বলে যে তোমাদের পরিচয় হয়েছিল কি করে, তুমি ওর সাথে খারাপ কিছু করনি তো? ইয়ান বলে যে আজ থেকে 5 বছর জেন আমার প্রাণ বাঁচিয়েছিল। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে ইয়ান জখম হয়ে এক জায়গায় পড়েছিল এবং জেন তখন সেখান দিয়েই যাচ্ছিল এবং সেই ইয়ানের প্রাণ বাঁচায়, তাকে যত্ন করে সারিয়ে তোলে এবং সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। কিন্তু জেন ছিল একজন সাধারণ মানুষ আর ইয়ান ছিল একজন ড্রাগন। ইয়ান বলে যে জেনার থেকে আলাদা হওয়ার পর আমি ভেবেছিলাম যে আমি আগে টনি আর লিয়ামকে খতম করব, তারপর জেনকে খুঁজবো, কিন্তু তখনই আমার বাবা আমাকে জেনের সাথে প্রেম করার শাস্তি দেয়। আমার বাবা আমাকে বলে যে নয় তোমাকে জেনকে ছাড়তে হবে, আর না হলে 100 থান্ডারবোল্ট চাবুকের ঘা খেতে হবে, আর তোমাকে আমাদের সমাজ থেকে চিরকালের মতো তাড়িয়ে দেওয়া হবে। বলো তুমি কোনটা বেছে নেবে? এবং ইয়ান দ্বিতীয়টাই বেছে নেয়, অর্থাৎ সে মার খাবে, তাদের সমাজ ছেড়ে চলে যাবে, কিন্তু জেনকে কখনোই ছাড়বে না। এবার যখন সে চাবুকের ঘা খেয়ে সেখান থেকে বেরিয়ে আসে তখনই সে খবর পায় যে জেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই জন্য সে নিজের সমস্ত ক্ষমতা সিল করে প্রায় 4 বছর বন্দি অবস্থায় ছিল, অর্থাৎ যেটা আমরা প্রথম সিনে দেখেছিলাম। কিন্তু তারপর হঠাৎই একদিন সে সেই ড্র্যাগনস আইটা ফিল করতে পারে এবং তারপরই এখানে আসে। সে বলে যে আমি ওদের প্রোটেক্ট করতে পারিনি, কিন্তু আমি চাই যে আমি সারা জীবন যেন আমার মেয়েকে ভালোভাবে রাখতে পারি। নোভা কই, আমি কি ওর সাথে দেখা করতে পারি? জুড বলে যে তুমি একটু দেরি করে ফেলেছো, তুমি ওর বাবা জানার পরই ও ডেভ আর জ্যানের সাথে তোমাকে খুঁজতে ড্র্যাকো ক্ল্যানে গেছে। ইয়ান বলে যে ড্র্যাকো ক্ল্যান, এবার সে ভাবে যে তার বাবা সর্বদাই নন ম্যাজিক্যাল পার্সন অর্থাৎ মাগলদের একদমই পছন্দ করতো না। এবার আমরা ওদিকে দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই যে ডেভ এবং জ্যান নোয়াকে নিয়ে সেখানে যায়, কিন্তু সেই ক্ল্যানের ভিতর ঢোকার সময় তাদের আটকে দেওয়া হয়। বলে যে আমি তোমাদের ক্ল্যানের লিডার ইয়ানের সাথে দেখা করতে এসেছি, ওনাকে খবর দাও যে ওনার মেয়ে ওনার সাথে দেখা করতে এসেছে। এবার গার্ডরা বলে যে এই বাচ্চাটা ওনার মেয়ে, একে দেখে তো মাগল মনে হচ্ছে, এইসব গল্প আমাদের কাছে চলবে না, আমাদেরকে একদমই এইসব বলে বোকা বানাতে পারবে না। নোভা তখন বলে যে আমি আমার বাবার সাথে দেখা না করে কোথাও যাব না।
গার্ডটি বলে যে তোর এত বড় সাহস, এবং সে জ্যানকে আঘাত করে। নোভা বলে জ্যান আঙ্কেলকে মারলে, এবং সে তার ক্ষমতার সাহায্যে গার্ডটিকে ফেলে দেয়, এবং তখন তাদের ড্রেকো ক্ল্যানের লিডার অর্থাৎ ইয়ানের বাবা ফ্র্যাঙ্কের কাছে নিয়ে আসা হয়। গার্ডগুলি বলে যে এরা আমাদের এখানে ঢুকে আমাদেরই লোককে ঘায়েল করছে। ফ্র্যাঙ্ক এবার মনে মনে ভাবে যে এই বাচ্চাটাকে একটু চেনা চেনা লাগছে কেন। সে তার ক্ষমতা ব্যবহার করে জ্যান এবং ডেভকে চুপ করিয়ে দেয়। এবার আমরা অপর এক ড্রেকো ক্ল্যানের মেম্বারকে দেখতে পাই, যার নাম ছিল ড্যানিয়েল। সে বলে যে আমরা এখানে শান্তিপূর্ণভাবে থাকি, তোমরা এসে আমাদের ডিস্টার্ব করছো কেন? নোভা তখন বলে যে ওরাই আগে আমাদের ওপর অ্যাটাক করেছে, তাই আমি প্রতিবাদ করেছি। আমি শুধু আমার বাবাকে দেখতে চাই। ফ্র্যাঙ্ক বলে যে কে তোমার বাবা? তখন গার্ডটি বলে যে বাচ্চাটা বলছে ইয়ান ওর বাবা। কি ফালতু কথা, এটা কি কখনো সত্যি হতে পারে নাকি? এবার ফ্র্যাঙ্ক ভাবে যে তাই জন্যই কি বাচ্চাটাকে চেনা চেনা লাগছিল। ড্যানিয়েল বলে যে তা কি করে সম্ভব, ইয়ানের স্ত্রী এবং বাচ্চা তো কবেই মারা গেছিল। এবার আমরা অপর ড্র্যাকো ক্ল্যানের একজন সদস্য অস্টিনকে দেখতে পাই। সে বলে যে এই বাচ্চার মধ্যে কোনোই ড্র্যাকোনিয়ান প্রেজেন্স নেই, এটা ইয়ানের সন্তান হতেই পারে না। এবার ফ্র্যাঙ্ক নোভার দিকে এগিয়ে যায়। নোভা বলে যে ডেভ আঙ্কেল আর জ্যান আঙ্কেলকে ছেড়ে দেবে। এবার ফ্র্যাঙ্ক তার ক্ষমতা ব্যবহার করে বুঝতে পারে যে হ্যাঁ, এটা সত্যি ইয়ানের সন্তান, এবং সে তার ক্ষমতা ব্যবহার করে ডেভ এবং জ্যানের মুখও খুলে দেয়। ফ্র্যাঙ্ক বলে যে হ্যাঁ, এটাই ইয়ানের সন্তান। ড্যানিয়েল বলে যে সে কি, ওর বাচ্চা বেঁচে ছিল, কিন্তু একই চেহারা, আমাদের এখানে সদ্যজাত সন্তানরাও এর থেকে ভালো চেহারার হয়। অস্টিন বলে যে ও একটা হাফ ব্রিডদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, এদেরকে মেরে ফেলা দরকার। ডেভ বলে যে তোমরা আমাদের নিচু চোখে দেখো, তোমাদের জন্যই কিন্তু আজ আমাদের বোন নিখোঁজ। এক্ষুনি বলো ইয়ান কোথায় আছে? ড্যানিয়েল বলে যে তোমাদের এত সাহস, আমাদের ওপর দোষারোপ করছো, এবং সে ডেভকে অ্যাটাক করতে যায়, কিন্তু নোভার লকেটের ক্ষমতার সাহায্যে সেটা রিফ্লেক্ট হয়ে যায়, এবং ড্যানিয়েল নিজেই ছিটকে পড়ে যায়। এবং তখন তারা বুঝতে পারে যে এই ড্র্যাগনস আইয়ের জন্যই এতদিন তারা নোভার অস্তিত্ব সম্পর্কে জানতে পারেনি। ড্যানিয়েল বলে যে ফ্র্যাঙ্ক, এই ড্র্যাগনস আই আমাদের ক্ল্যানের একটা পবিত্র সম্পদ, শুধুমাত্র আমাদের উত্তরসূরিরাই এটা পেতে পারে, কিন্তু এই মাঙ্গলটার কাছে এটা কেন আছে? অস্টিন বলে যে তোমার মা নিশ্চয়ই ইয়ানকে সিডিউস করে তোমার জন্ম দিয়েছিল, তোমার জন্ম আমাদের সমাজের জন্য একটা কলঙ্ক। এবার নোভা তখনই রেগে তার একটা পা ঠোকে, এবং তার শক্তির সাহায্যে অস্টিন সেখানেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়ে যায়। ড্যানিয়েল বলে যে এই বাচ্চাটা হাফ ব্রিড হয়েও এর এত ক্ষমতা কি করে, এটা কিভাবে সম্ভব? ডেভ তখন বলে যে ঠিক আছে, এত কথা বাড়িয়ে লাভ নেই, তোমরা যখন নোভাকে চাও না তখন আমরা এখনই চলে যাচ্ছি। ফ্র্যাঙ্ক বলে যে তোমরা চলে যেতে পারো, কিন্তু বাচ্চাটা এখানেই থাকবে। নোভা বলে যে না, তোমরা আমাকে পছন্দ করো না, আমি কখনোই এখানে থাকবো না। ফ্র্যাঙ্ক বলে যে যেই মুহূর্তে তুমি ড্র্যাগন সাই ধারণ করবে, সেই মুহূর্তেই তুমি ড্র্যাকো ক্ল্যানের উত্তরসূরি হয়ে উঠবে, সুতরাং তোমাকে এখানে থাকতেই হবে। অস্টিন বলে যে হাফ ব্রিডও ও কি করে উত্তরসূরি হবে? ফ্র্যাঙ্ক বলে যে ড্র্যাগন সাই ওকে মাস্টার হিসেবে বেছে নিয়েছে, ও হাফ ব্রিড হলেও ও আমার নাতনি। নোভা বলে যে তুমি আমার দাদু, তাহলে এতদিন আমাকে খোঁজনি কেন? ফ্র্যাঙ্ক বলে যে তোমার বাবা আর আমি জানতাম না যে তুমি এখনো বেঁচে আছো, জানলে তোমাকে নিশ্চয়ই ফিরিয়ে আনতাম। নোভা বলে যে আমার বাবা কই? এবার তখনই গার্ডকে আঘাত করে সেখানে আসে লিয়াম এবং টনি। তারা ডেভ এবং জ্যানকে বলে যে তোমাদের ধন্যবাদ আমাদের পথ দেখিয়ে এত দূর আনার জন্য, না হলে ড্রেকো ক্ল্যান্টে যে কোথায় আমরা তো খুঁজেই পাচ্ছিলাম না। ফ্র্যাঙ্ক বলে যে টনি তুমি কি চাও? টনি বলে যে ওই ড্র্যাগন সাইটা আমায় দাও, না হলে কিন্তু তোমাদের মরতে হবে। ফ্র্যাঙ্ক বলে যে তুমি এখনো ওটার পিছনেই পড়ে আছো, ওটার পিছন তুমি ছাড়বে না। বলে যে তুমি একটা নীচ জীব, ওটা আমাদের পবিত্র সম্পদ, ওটা আমরা তোমাকে দেব না। টনি বলে যে তাহলে এই নীচ জীবই তোমাদের মৃত্যুর কারণ হবে, এবং সে বাকি যে সমস্ত গার্ডরা ছিল তাদের শক্তি শুষে নিতে থাকে এবং আরো শক্তিশালী হয়ে উঠতে থাকে। ফ্র্যাঙ্ক বলে যে ডেভ, নোভাকে নিয়ে তোমরা পালাও, আমরা দেখছি এদের কি করা যায়। এবার ফ্র্যাঙ্ক নোভাকে বলে যে নোভা, তোমার বাবার সাথে দেখা হলে তোমার বাবাকে বলবে যে আমি ওকে নিয়ে ভীষণই গর্বিত, ও যেন কখনো আমার জন্য কষ্ট না পায়। এবং তারা তিনজন টনি আর লিয়ামের সাথে লড়তে যায়, কিন্তু তখনই নোভা তাদের সামনে চলে আসে এবং তার ক্ষমতার সাহায্যে টনি এবং লিয়ামকে ছিটকে ফেলে দেয়।
ড্যানিয়েল বলে যে ওর এত ক্ষমতা কি করে, 4 বছর বয়সে এত ক্ষমতা, 100 বছরেও এমন বাচ্চা জন্মায় না, ও তো একটা জিনিয়াস। এবার টনি তখনই নোভার গলায় সেই ড্রাগন সাইটা দেখতে পায় এবং সেই নোভার গলার দিকে এগিয়ে যায় সেটা নেওয়ার জন্য। কিন্তু তখনই সেখানে আসে ইয়ান। সে বলে যে আমার মেয়েকে টাচ করা। নোভা বলে যে মিস্টার গোল্ড ড্রাগন তুমি এসে গেছো। ইয়ান বলে যে গোল্ড ড্রাগন না, আমি তোমার বাবা। আমি সরি যে আমি অনেক লেট করে এসেছি, কিন্তু আর কখনো আমি তোমাকে কোনো বিপদে পড়তে দেব না। নোভা বলে যে বাবা, ওই দুষ্টু লোকগুলোকে ছেড়ো না। ওই লোকটা আমাকে চোখ উপড়ে নেবে বলছিল, আর ওই লোকটা আমার লকেট কেটে নেবে বলছিল। এবার ইয়ান লিয়ামের অপর চোখ কানা করে দেয়। সেই সুযোগে টনি পালিয়ে যায় যে পরের বার আমি তোমাকে দেখে নেব। ইয়ান লিয়ামকে বলে যে জেন কোথায় আছে বলো। লিয়াম বলে যে আমি কোনোদিনই বলবো না, এবং এই বলে সে নিজেই নিজেকে মেরে ফেলে। এবার নোভা বলে যে গোল্ড ড্রাগন তুমি সত্যিই আমার বাবা। ইয়ান বলে যে হ্যাঁ, আগের দিন আমি তোমাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। এবং সে নোভাকে কোলে নিয়ে তাকে চুমু খায়। ফ্র্যাঙ্ক বলে যে ইয়ান, তুমি একটা মেয়ের জন্য আমাদের ক্ল্যান ছেড়ে চলে গেছিলে, তাহলে আবার ফিরে এলে কেন? তোমার এখানে কোনো জায়গা নেই। ড্যানিয়েল বলে যে ইয়ান, বাবার কথা শোনো না। তোমার বাবা রাগের মাথায় তোমাকে বার করে দিয়েছিল, কিন্তু তুমি যখন গ্লেসিয়ারে সিল্ড অবস্থায় ছিলে তোমার বাবা কিন্তু প্রায় তোমাকে যেত। নোভা বলে যে হ্যাঁ বাবা, দাদু মিথ্যা কথা বলছে। দাদু, তুমি না একটু আগে আমাকে বলছিলে যে তুমি বাবাকে নিয়ে খুব গর্বিত। এবার ফ্র্যাঙ্ক তো একটু এম্বারেসড হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। ডেভ বলে যে নোভা, তুমি বাড়িতে যাবে না এখানে থাকবে? ইয়ান বলে যে নোভা, তুমি এখন ওই বাড়িতেই থাকো, ওটাই তোমার পক্ষে বেশি সেফ হবে। আমি বাবার সাথে কথা বলে আসছি। এবার ডেভ তো নোভাকে নিয়ে ফিরে যায় এবং ইয়ান তার বাবার সাথে কথা বলতে যায়। ফ্র্যাঙ্ক তাকে বলে যে তুমি ওদের ওখানে ওকে কেন পাঠাচ্ছ? ও এত পাওয়ারফুল, ও আমাদের বংশ সামলাবে। ইয়ান বলে যে হ্যাঁ, কিন্তু ওটা এখন একটা বাচ্চা, ও এখনই আমাদের ক্ল্যানের এত দায়িত্ব নিতে পারবে না। আমি ওকে এইসব দিয়ে ভারাক্রান্ত করতে চাই না। আমি চাই ও হাসি খুশিভাবে বড় হোক। ফ্র্যাঙ্ক বলে যে ঠিক আছে, বড় হলে দেখা যাবে। কিন্তু টনি ড্রাগন সাইটা ছাড়বে না বলেই মনে হচ্ছে, তোমরা কিন্তু সাবধানে থেকো। ইয়ান বলে যে চিন্তা নেই, আমি ওর থেকে প্রতিশোধ নেবই। এবার নোভাকে নিয়ে তারা তো ওয়েড ম্যানশনে ফিরে আসে। দাদি বলে যে তুমি এসে গেছো, আর কখনো এতটা সময়ের জন্য আমাকে ছেড়ে যাবে না, চলো ঘরে চলো। ইয়ানও তাদের সাথে এসেছিল। এবার আমরা পরদিন সকালের দৃশ্য দেখতে পাই। পরদিন সকালে তাদের বাড়ির বাটলার এসে খবর দেয় যে টিনা দুজনকে নিয়ে এসেছে। তারা নাকি নোভার আঙ্কেল আর আন্টি। এবার মিয়া আর ম্যাক্স এবং টিনা সেখানে এসেছিল। ম্যাক্স নোভাকে দেখে বলে যে নোভা, কতদিন পর তোমাকে দেখলাম। কিন্তু বেন তাকে এক লাথি মেরে ফেলে দেয়। টিনা বলে যে বেন, এটা তুমি কি করছো? ওরা এতদিন ছোটবেলা থেকে ওকে মানুষ করেছে, আমাদের উচিত ওদের প্রতি কৃতজ্ঞ থাকা। আর আমি ওদেরকে এখানে এনেছি নোভার আসল রূপটা তোমাদের দেখানোর জন্য। টিনা বলে যে নোভা একটা অকৃতজ্ঞ অসভ্য। বেন তখনই রাগে একটা কাঁচের বাটি ভেঙে ফেলে এবং বলে যে তোমার এত সাহস হয় কি করে মিথ্যা কথা বলার? আমি জানি সত্যিটা কি, একদম মুখ বন্ধ রাখবে। ম্যাক্স বলে যে আমরা কষ্ট করে ওকে বড় করেছি, আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত। বেন বলে যে বড় করেছো মানে কি, মারধর করেছো, কাজ করিয়েছো, নাকি ওকে বেঁচে দেওয়ার চেষ্টা করেছো? মিয়া বলে যে না না, আপনি ভুল বুঝছেন। আসলে আমরা একটু স্ট্রিক্ট। ওই মেয়েটার আসলে একটু চুরি করার স্বভাব ছিল ছোট থেকেই, তাই আমাদেরকে মাঝে মাঝে ওকে একটু মারতে হতো, যাতে ও ভালো বাচ্চা হয়, না হলে তো ও সমাজের কলঙ্ক হয়ে দাঁড়াবে। বেন বলে যে ও স্ট্রিক্ট মানে ওইটুকু বাচ্চাকে মারা, হাতে ছ্যাঁকা দেওয়া, বারান্দায় শুতে দেওয়া? ইয়ান তখনই বলে যে কি, আমার বাচ্চাকে অত্যাচার করা হয়েছিল, এবং সে এক ঝটকায় তাদেরকে ফেলে দেয়। মিয়া বলে যে না না, আসলে ও টাকা চুরি করেছিল, তাই জন্য ওকে একটু হালকা মার দিয়েছিলাম। নোভা তখনই বলে যে না, আমি কোনো টাকা চুরি করিনি। মিয়া বলে যে কিন্তু তোমার ব্যাগেই টাকাটা পাওয়া গেছিল, কি মিথ্যাবাদী তুমি। নোভা বলে যে না, ওটা আমাকে আঙ্কেল বেন দিয়েছিল। মিয়া বলে যে কি, তুমি যদি চুরি না করো তাহলে বাড়িতে আর কে চুরি করবে, হ্যাঁ? ডেভ বলে যে সেটা তোমার ছেলেকেই জিজ্ঞাসা করো। বব তখনই বলে ওঠে যে হ্যাঁ, আমি চুরি করেছি, তাতে কি হয়েছে, হ্যাঁ? আমার মা বলেছে যে বাড়ির সব জিনিস আমার, তাই আমি নিতেই পারি। এবার স্যাম সঙ্গে সঙ্গে বলে যে এক্ষুনি ওদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। ইয়ান বলে যে দাঁড়াও, তোমরা কবে নোভাকে অ্যাডপ্ট করেছিলে? এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে জেন যখন লিয়ামের হাত থেকে পালাচ্ছিল, তখনই সে একটা ব্রিজের ধারে ম্যাক্সের বাবাকে অর্থাৎ জিমকে দেখতে পায়।
তখনই সে নোভাকে জিমের কাছে দিয়ে বলে যে তুমি কয়েকদিনের জন্য বাচ্চাটাকে একটু রাখো, তুমিই আমার লাস্ট হোপ। আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসব। আর আমি যদি ফিরে না আসি তাহলে বাচ্চাটাকে ওয়েড ফ্যামিলিতে দিয়ে দিও। এবার জিম বুঝতে পারেনি যে ওয়েড ফ্যামিলি মানে কোন ওয়েড ফ্যামিলি, কারণ একই সারনেমে তো অনেকেই থাকতে পারে একটা শহরে। তাই জন্য জিম নোভাকে আর ফেরাতে পারেনি। এবার ইয়ান বুঝতে পারে যে তার মানে জেন নিশ্চয়ই এখনো টনির কাছে বন্দি আছে। এবার তাদেরকে তো পুলিশে নিয়ে যাওয়া হয়। ডেভ টিনাকে বলে যে টিনা, তোমার এসব করার কারণ কি? টিনা বলে যে আসলে আমি বুঝিনি যে ওরা এত মিথ্যাবাদী, ওরা আমাকে বোকা বানিয়েছে। বেন বলে যে তুমিও তো ওদের থেকে কম না, তুমি জেনের নামে মিথ্যা বলতে, ওর নামে রিউমার ছড়াতে, তুমি কি ভাবছো আমরা তো জানি না? শন সত্যিই ভুল করেছে তোমাকে বিয়ে করে। টিনা বলে যে তোমরা আমাকে খারাপ বলছো, তাহলে জেন কি? হ্যাঁ, 20 বছর বয়সে একটা বাজে ছেলের সাথে প্রেম করে প্রেগনেন্ট হয়েছে, আর তোমরা আমাকে বলছো? স্যাম বলে যে সত্যিই আমি ভাবিনি যে আমার বাড়ির বউ এমন হবে। আমি শনকে বলবো যে তোমাকে ডিভোর্স দিয়ে দিতে, না হলে আমরা ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না। টিনা বলে যে ডিভোর্স দিয়ে দিলেও আমার কিচ্ছু আসে যায় না, তাহলেও আমি টিল পরিবারের মেয়ে থাকবো। ইয়ান বলে যে টিল পরিবার, তাহলে শুনে রাখো, টিল পরিবার যে জমিটা চাইছিল সেটা আমি দিতে পারবো না। টিনা বলে যে তুমি কে হে, কোন একটা রাস্তা ছাপ ছেলে, সে আবার নাকি জমি দিতে পারবে না। এবার ডেভ বলে যে ও সত্যিই পারবে না, এবং সে টিনাকে কিছু ডকুমেন্টস দেখায়। সে বলে যে তোমাদের সব মলগুলো ইয়ানেরই জমির ওপর অবস্থিত। এবার তখন টিনা রিয়ালাইজ করে যে ইয়ান হচ্ছে একজন মিস্টিরিয়াস বিলিয়নিয়ার, যে কিনা ভ্যালিয়ার অর্ধেক রিয়েল এস্টেটের মালিক। তার উপরে ভিত্তি করেই টিনার পারিবারিক ব্যবসা চলছিল। কিন্তু ইয়ান ঘোষণা করে দেয় যে সে এরপর থেকে টিনার পরিবারের সাথে কোনো রকম ব্যবসা সংক্রান্ত ডিলিং করবে না। তখনই ইয়ানের পা ধরে যে আমাকে ক্ষমা করে দাও, এরকম করো না। সে নোভারও পা ধরে যে আমাকে ছেড়ে দাও, কিন্তু দাদি বলে যে আর না, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, এবং তাকে সেখান থেকে বার করে দেওয়া হয়। এবার নোভা বলে যে বাবা, তাহলে কি আর এমির কোনো মা থাকবে না? ইয়ান বলে যে দেখো, সব মা মা হওয়ার যোগ্য হয় না, এরকম একটা মা থাকার থেকে না থাকলেই এমির বেশি ভালো হবে। নোভা তো তার বাবার সাথে পার্কে খেলা করতে যায়, এবং সে বাবার সাথে খেলা করে খুব খুশি হয়। সারাদিন মজা করে রাতের বেলা সে ঘুমিয়ে পড়ে। এবার ইয়ান তখনই বলে যে নোভা, আমি তোমার মাকে ফিরিয়ে আনবো। এবং ইয়ান তার মাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। সে যাওয়ার সময় ডেভকে বলে যে আমি আমার সমস্ত সম্পত্তি নোভার নামে করে দিয়েছি, আমি যদি না ফিরি তাহলে তোমরা ওর খেয়াল রেখো। ডেভ বলে যে এইসব আমি শুনতে চাই না, তোমাকে ফিরতেই হবে, আর তুমি জেনকে নিয়েই ফিরবে। এবার যখন তারা এইসব কথা বলছিল, নোভা চুপি চুপি উঠে সেই সব কথা কান পেতে শোনে। নোভা বলে যে বাবা আমাকে ছাড়া একাই মাকে খুঁজতে চলে গেল। এবার অন্যদিকে আমরা দেখতে পাই যে টনি এবং ইয়ানের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ইয়ান টনিকে বলে যে কোথায় জেনকে লুকিয়ে রেখেছো সেটা বলো। টনি বলে যে আমার ওই ড্র্যাগন আইটা চাই, না হলে আমি বলবো না। ইয়ান বলে যে ওটা আমি তোমাকে দিতে পারবো না। টনি বলে যে তাহলে আমি মরে গেলেও বলবো না যে তোমার বউ কোথায়, দেখি তুমি কোথা থেকে খুঁজে বার করো। এবার তখনই সেখানে নোভা চলে আসে। নোভা টনিকে বলে যে আমি যদি এই ড্র্যাগন আইনটা তোমাকে দিয়ে দিই তাহলে তুমি বলবে যে আমার মা কোথায়? টনি বলে যে হ্যাঁ দাও, হলে তোমাকে বলবো যে ওকে আমি কোথায় বন্দি করে রেখেছি। এবং তখনই নোভা সেই ড্র্যাগন আইটা খুলে টনিকে দিয়ে দেয়। আন বলে যে তুমি এটা কি করছো? একবার ওকে ড্র্যাগন আইটা দিয়ে দিলে ও সেটা থেকে সমস্ত ক্ষমতা শুষে নিয়ে ভীষণ শক্তিশালী হয়ে যাবে, তখন আর ওকে আমরা কেউ হারাতে পারবো না। নোভা বলে যে বাবা চিন্তা করো না। এবার টনি তাদের জানিয়ে দেয় যে জঙ্গলের মধ্যে একটা গোপন কক্ষে জেনকে আটকে রাখা হয়েছে। একদিকে টনি ওই ড্র্যাগন আই থেকে সমস্ত শক্তি শুষে নিতে থাকে, অন্যদিকে নোভা এবং ইয়ান জেনকে খুঁজে পায়। ইয়ান তার ক্ষমতা ব্যবহার করে জেনকে ওঠানোর চেষ্টা করে। এতদিন টনি জেনকে একটা কোমা মতো স্টেটে আটকে রেখেছিল, কিন্তু ইয়ানের ক্ষমতা ব্যবহারের ফলেও জেনের ঘুম ভাঙে না। নোভা তখন বলে যে বাবা মাকে নিচে নামাও, আমি জানি মাকে কি করে ঠিক করতে হবে। এবং নোভা ঠিক আগের মতোই তার মায়ের মাথার সাথে মাথা ঠেকিয়ে তার শক্তির সাহায্যে তার মাকে জাগিয়ে তোলে। ইয়ান বুঝতে পারে যে এটা একটা অ্যানশিয়েন্ট ড্রেকোনিয়ান টেকনিক, মৃত মানুষকেও এই টেকনিকের সাহায্যে জাগিয়ে তুলতে পারা যায়। কিন্তু নোভার এত ক্ষমতা কি করে হলো? এবার জেন তো চোখ খুলে ইয়ানকে দেখে এবং তাকে জড়িয়ে ধরে। এবার জেন হয়তো এত বছর পর চোখ খুলে বুঝতেই পারেনি যে তার মেয়ে এত বড় হয়ে গেছে।
তখনই নোভা কাঁদো কাঁদো মুখ করে বলে যে, "মা, তুমি কি আমাকে দেখতে পাওনি? আমি নোভা।" এবার জেন নোভাকে দেখতে পায় এবং তাকেও জড়িয়ে ধরে এবং তাদের ৩ জনের রিউনিয়ন হয়। কিন্তু তখনই সেখানে টনি আসে। টনি বলে যে, "বাহ! তোমাদের ফ্যামিলির তো খুব সুন্দর মিলন হয়েছে দেখতে পাচ্ছি। কিন্তু এই খুশি বেশিক্ষণ থাকবে না।" এবং টনি তাদের ওপর অ্যাটাক করতে যায়। তখনই নোভা তার বাবা-মার সামনে এসে বলে যে, "আমার বাবা-মাকে আমি কিচ্ছু হতে দেব না।" টনি সেই ড্রাগনস আই থেকে সমস্ত শক্তি শুষে নিতে থাকে এবং সেটা দিয়ে নোভাকে অ্যাটাক করতে যায়। কিন্তু অ্যাটাক করতে গেলেও তার হাত আর ওঠে না। তার যে হাতে ড্রাগনস আইটি ছিল সেই হাত বেঁকে যায় এবং সেই হাত নিজে থেকে খুলে গিয়ে ড্রাগনস আইটা নোভার হাতে চলে যায়। কারণ ড্রাগনস আই একবার তার মাস্টার পেয়ে গেলে সেটা আর কারুর কথা শোনে না। এবং তারপরই টনির সমস্ত শক্তি বেরিয়ে আবার সেই ড্রাগনস আইতে ঢুকে যায় এবং টনি সেখানেই মারা যায়। এবং এতদিন অনেক কষ্ট সহ্য করার পর আল্টিমেটলি নোভা তার বাবা-মার সাথে খুশি মনে থাকতে পারে। এবং এখানেই আমাদের কিউট লিটল ড্রাগন চাইল্ডের গল্প শেষ হয়। তো তোমাদের এই ড্রামাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর এরকম ড্রাগন ডিমনের ড্রামা তোমরা কি আরও দেখতে চাও? সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।